ওকে, রেকর্ড অন হয়ে গেছে। সো আজকে আমরা দেখব হচ্ছে এসইও ওভারভিউ। সো এসইও সেগমেন্টেশনগুলোতে কি কি জিনিসপত্র দরকার আমাদের কাজ করার জন্য, কি কি জিনিসপত্রগুলো আমাদের জানা দরকার। সো ফার্স্টে স্টার্টিংয়ে যদি আমি একটু এসইও নিয়ে আপনাদের বলতে চাই, সো এসইও কি? এসইও মানে যে SEO। সো এই SEO মানে হচ্ছে, আমি এই জায়গায় লিখে দিই, সেটা হচ্ছে সার্চ, এস দিয়ে সার্চ, দিয়ে ইঞ্জিন, ও দিয়ে অপটিমাইজেশন। ঠিক আছে? সো এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটার মানে কি? এটার মানে যদি আমরা একটু বলতে চাই, সো এখানে চলেন আমরা একটু দেখি। বলছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ গ্রোয়িং দ্য quality and quantity of website traffic by increasing the visibility of a website or a web page to users of a web search engine. সো আপনাদের কাছে অনেক কমপ্লেক্স লাগতেছে, কোনো সমস্যা নাই, সব কিছু একদম পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি। সো এইটা কি? গুগল কি? গুগল কি? গুগল একটা সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিন। সো এই গুগলের মতো আরও অনেকগুলা সার্চ ইঞ্জিন আছে। সো এই সার্চ ইঞ্জিনগুলা কি কাজ করে? এই সার্চ ইঞ্জিনগুলা অ্যাজ লাইক একটা লাইব্রেরির মতো কাজ করে। সো আমরা লাইব্রেরিতে যাই কি করি? আমরা লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে যেয়ে এরপর হচ্ছে আমরা হচ্ছে আপনার লাইব্রেরির মধ্যে আমরা বই খুঁজি, আমরা যে বইগুলো পড়তে চাচ্ছি। সো সেম আমরা কি করতেছি এখানে? আমরা এখানেও কিন্তু সার্চ দিয়ে আমাদের প্রবলেমের সলিউশন খুঁজতেছি, রাইট? সো এই সলিউশনটা যদি এই যে সার্চ ইঞ্জিনগুলোতে আমরা খুঁজতেছি, ধরেন আমরা গুগলে সার্চ করতেছি, সো এই গুগলে যদি আপনার প্রবলেমের সলিউশনটা না থাকে, তাহলে কি আপনার কাছে কি সলিউশনটা কি শো করবে? ডেফিনেটলি শো করবে না, এইখানে থাকতে হবে। সো আমরা যত কিছুই সার্চ দেই তার প্রবলেমের সলিউশন চলে আসে। দ্যাট মিনস এই সলিউশনগুলো আস্তে 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 এক একজন করে কি করতেছে? এই গুগলে সাবমিট করতেছে বা এই লাইব্রেরির মধ্যে ইনপুট দিচ্ছে। সো অ্যাজ লাইক আপনি যখন লাইব্রেরিতে বই পড়তে যাচ্ছেন, সো লাইব্রেরির মধ্যে যদি আপনি যেই বইটা পড়তে চাচ্ছেন ওই বইটা যদি না থাকে, আপনি কি পড়তে পারবেন? পড়তে পারবেন না। তাহলে কি করতে হবে? ওই লাইব্রেরিয়ানদের ওই বইটা এনে রাখতে হবে, সো দ্যাট আপনি যখন যাবেন তখন ওই বইটা খুঁজলে তখন ওই বইটা আপনি পাবেন, এরপর আপনি কি করতে পারবেন? পড়তে পারবেন। সো সেম ওই লাইব্রেরিটা যেমন একটা, মানে আপনার কি পুরো একটা সেগমেন্ট যেখানে আপনি বই পাবেন। সো এই গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সো আমরা যখন সার্চ করব তখন যেন আমাদের প্রবলেমের সলিউশনগুলো পাবো। সো এটা কি? সার্চ ইঞ্জিন। সো এরকম গুগল সার্চ ইঞ্জিনের মতো আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, যেই সার্চ ইঞ্জিনগুলো সম্পর্কে আমরা জানি না। কেন? হোয়াটস দ্য রিজন? দ্য রিজন ইজ গুগলের ট্রাফিক বেশি। সো আমরা ওইটাই প্রেফার করি যে জায়গায় অনেক মানুষ বেশি এবং যেই জায়গায় অনেক বেশি সলিউশন আছে। সো অন্যান্য জায়গায় যেমন ট্রাফিক কম, সেইটার ক্ষেত্রে রিসোর্সও কম। সো গুগলে ট্রাফিক বেশি, রিসোর্সও বেশি। সো গুগল কি? গুগল হচ্ছে তাহলে একটা সার্চ ইঞ্জিন। সো এই সার্চ ইঞ্জিনের মতো আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। সো যদি আমি একদম সহজ কিছু সার্চ ইঞ্জিন বা যেগুলো হচ্ছে আপনারা শুনছেন হয়তো, সেই সার্চ ইঞ্জিনগুলোর নাম যদি বলি, ধরেন একটা বিং আছে, এরপর আছে হচ্ছে ধরেন ইয়াহু, এরপরে ধরেন ডাক ডাক গো। সো দেখেন এগুলা কি? এই যে এগুলা কি? এগুলা কি? তো এটা হচ্ছে কি google.com, যে google.com-এ এসে আমরা কি করতেছি? এখানে সার্চ দিচ্ছি। সো আমাদের সার্চের এগেনস্টে রেজাল্টগুলো শো করতেছে। বিং এর মধ্যে সেম, আপনি গুগলে যেমন সার্চ দিলে রেজাল্ট পাবেন, সেরকম বিং এর মধ্যে সার্চ দিলেও আপনি রেজাল্ট পাবেন। কিন্তু কোন রেজাল্টগুলো পাবেন? যেই রেজাল্টগুলো এই বিং এর মধ্যে আছে। মানে আপনি চারটা লাইব্রেরি, আপনি আপনার সামনে চারটা লাইব্রেরি আছে। সো চারটা লাইব্রেরিতে কি এমন যে সব চারটা লাইব্রেরির মধ্যে সব রকম বই থাকবে? ব্যাপারগুলো এরকম না। এক একজনের ক্যাপাসিটি, হ্যাঁ, এক একজনের কীরকম স্পেন্ড করতেছে, কীরকম স্পেন্ড করার ক্ষমতা রাখতেছে, ওইগুলোর উপর বেস করে হচ্ছে তাদের কাছে কিন্তু আপনি রিসোর্সগুলো পাবেন। সো এরকম হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এদের মান্থলি বেসিসে যদি একটু ট্রাফিকটা দেখাই, তখন আপনারা একটু এটার সাথে রিলেট করতে পারবেন। সো google.com, আমি যদি একটু মান্থলি ট্রাফিকটা দেখাই, এই দেখেন। সো এটা হচ্ছে সিমিলার ওয়েব, যেটাতে আপনাদেরকে আগে বলছি। সিমিলার ওয়েবে কি একটা এক্সটেনশন, যে এক্সটেনশন দিয়ে আপনি
একটা ওয়েবসাইটের একটা জেনারেলাইজ আপনি একটা ট্রাফিক আইডেন্টিফাই করতে পারবেন। ডেফিনেটলি এই ট্রাফিকটা এটা রিয়েল ট্রাফিক না, আরও অনেক বেশি এটা ট্রাফিক, ঠিক আছে? সো অলমোস্ট লাইক 1/3 মতো আপনি মোটামুটি রিয়েল ধরতে পারবেন। সো লাইক 5-10 আরও বেশি আপনি ধরতে পারেন, ঠিক আছে, পার্সেন্টেজ যদি আরও বেশি ধরতে আপনি চান। সো গুগলের মান্থলি ভিজিট আছে হচ্ছে 81 বিলিয়ন মান্থলি ভিজিটস। সো মান্থলি ভিজিটসটা কীরকম করে কাউন্ট হচ্ছে, ব্যাপারটা এরকম না যে ইন্ডিভিজুয়াল। সো আমি মাসে 1 লাখ বার ভিজিট করতে পারি, সো ওই রকম আর কি এস্টিমেটেড করা হয়েছে। সো মান্থলি 81 বিলিয়ন হচ্ছে ভিজিটস আছে। সো সেম আমি যদি একটু বিং এরটা একটু দেখি, তো গুগলে আমরা দেখলাম 81 বিলিয়ন, বিং এ দেখেন কত, 1 বিলিয়নও না। কই 81 বিলিয়ন, কই 1 বিলিয়নও না, মানে বুঝতেছেন তো? আচ্ছা, এবার ইয়াহুতে চলেন একটু দেখি। ইয়াহুতে কত, 3.7 বিলিয়ন। তো ইয়াহুটা তাহলে মোটামুটি গুগলের পর আমি যদি রাখলাম। দেন হচ্ছে আরেকটা আছে ডাক ডাক গো। সো এটাতে যদি আমি একটু দেখি, এটাতে কত আছে, 664 মিলিয়ন, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন জয়েন করবে। সো বুঝতে পেরেছেন? সো এখানে কি হচ্ছে তাহলে, তাহলে এবার দেখেন তো এখন এইখানে যে ট্রাফিকটা আছে, এইখানে যে ট্রাফিকটা আছে সেম, বা এখানে যে ট্রাফিকটা আছে সেম না। কেন? কারণ এটার মধ্যে রেজাল্টও বেশি। সো এইগুলাতে আছে হচ্ছে স্পেসিফিক মানুষজন, সো ওইটার অ্যাগেন্স্টে তারা এখানে সার্চ করতেছে। গুগল হচ্ছে একদম জেনারেলাইজ, সবাই সবাই এটা পছন্দ করতেছে, সবাই এটা সার্চ করতেছে, কারণ সবাই এখানে রেজাল্ট পাচ্ছে, ঠিক আছে? সো এই সার্চ ইঞ্জিন বেসিসে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করেন, দ্যাট ইজ কল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর অপটিমাইজ করলে কি হবে, যখন মানুষ সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটা পাবে। গট ইট? এগুলা কি এক একটা সার্চ ইঞ্জিন। সো এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমি আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব, সো দ্যাট স্পেসিফিক কিওয়ার্ড বেসিসে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে। কারণ আমরা যখন গুগলে সার্চ করি, সো যেই জিনিসটা সবার ফার্স্টে আসতেছে বা ফার্স্ট পেজে আসতেছে, ওই জিনিসগুলাকেই আমাদের যদি একটু বেশি দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা ওই পেজটাকে আমরা ফুল দেখতেছি। আদারওয়াইজ কিন্তু আমরা সেকেন্ড পেজে যাচ্ছি না। ইভেন তো আমরা ফার্স্ট থেকে 1, 2, 3 নাম্বার পেজ ছাড়া বা ওয়েবসাইট ছাড়া কিন্তু আমরা কি করতেছি না, আমরা ভিজিটস করতেছি না। সো আমাদের ওয়েবসাইটটাকে ফার্স্ট প্রায়োরিটিস কি হবে, গুগলের 1 নম্বরের র্যাঙ্কিংয়ে নিয়ে আসা, ঠিক আছে? সো ওই 1 নম্বরের র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে এসইও করতে হয়। আর এই 1 নম্বরে নিয়ে আসার জন্য আপনাদের অনেক অ্যাক্টিভিটিস করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট ওয়াইজ। সো এরকম গুগলের নোন মানে জানা, হ্যাঁ, গুগলের তো অ্যালগোরিদম আমরা জানি না, জানি না কিন্তু আমরা, রাইট? সো এই গুগলের অ্যালগোরিদম যেহেতু জানি না, কিন্তু এইটা জানি আমরা বিভিন্ন মার্কেটাররা, এবং গুগলও যেই ওয়াইজ প্রায়োরিটিস দিয়ে জানাইছে যে গুগলের 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে। সো এই র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলোকে যদি আমরা মানি, সেই ক্ষেত্রে কি হবে, আমরা এখানে কাজ করতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড, ও তো অনেক প্যারা দিতেছে। আরে গাধারে, গাধারে বলছি একটা, শুনছে একটা।
যেটা বলছিলাম, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি আমার তাহলে সার্চ ইঞ্জিন। আচ্ছা, খুবই ডিস্ট্রাক্ট করতেছে সাইবার। আচ্ছা, তো যেটা বলছিলাম, এগুলো কি তাহলে আমার সার্চ ইঞ্জিন। সো এই সার্চ ইঞ্জিন বেসিসে আমার ওয়েবসাইটটাকে আমি অপটিমাইজ করব। ওকে, সো এই যে লাইক আমি যদি এই যে এসইও লিখে সার্চ দিলাম, সো এই এসইও এই একটা মাত্র ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে মান্থলি এভারেজে সার্চ আছে ধরেন 1 লাখের মতো। হ্যাঁ, সো এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিছে। তো এই সার্চ দেওয়ার পর এই যে ওয়েবসাইটগুলো আসতেছে, এই ওয়েবসাইটগুলো কি এভাবেই আসতেছে? ব্যাপারগুলো এরকম না। এই ওয়েবসাইটগুলো কি করছে, বছরের পর বছর তারা অ্যাক্টিভিটিস করছে, কাজ করছে, তাদের অথরিটি বিল্ড আপ করছে, তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে, তাদের এখানে অনেক বেশি রিচ কন্টেন্ট দিছে, তাদের এখানে অনেক ভিজিটর আসতেছে, ঠিক আছে? তার একটা ব্র্যান্ড হয়েছে। সো গুগল তখন ওদেরকে রিয়েলাইজ করতে পারছে এবং এই স্পেসিফিক কিওয়ার্ডগুলোর এগেনস্টে এদেরকে কি করতেছে, এরা এখন র্যাঙ্ক করতে পারতেছে। সো এই ব্যাপারটা এরকম না যে তারা 2 দিন, 1 বছর, 10 বছর, 5 বছর কাজ করে কিন্তু হয়ে যাইতেছে। ব্যাপারগুলো এরকম না। তারা একটা কনস্ট্যান্ট একটা লং পিরিয়ড ধরে কিন্তু তারা কাজ করতেছে এবং আস্তে আস্তে তাদের অথরিটি বাড়তেছে, ডেভেলপ হচ্ছে, এরপর হচ্ছে তারা কিন্তু এখানে র্যাঙ্ক করতে পারতেছে, ঠিক আছে? সো এসইও হচ্ছে একটা লং টার্ম প্রসেসের কাজ। এইটা কখনোই আপনি শর্ট টার্মে চিন্তা করতে পারবেন না। ডিপেন্ডস অন ইয়োর কম্পিটিটর, বাট ইন জেনারেল অ্যাটলিস্ট 5-6 মাস আপনার লাগবেই। কম্পিটিশন না থাকলে 3-4 মাসে পেরে যেতে পারেন, বাট 5-6 মাস আপনার মোটামুটি লাগে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য, যদি কম্পিটিশনটা লো হয়। আদারওয়াইজ এটা আপনার 1 বছর 1.5 বছরও লাগতে পারবে। ডিপেন্ডস করবে আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন। সো আপনাদের জন্য ইনিশিয়াল স্টেজে কিভাবে কাজ করলে আপনারা র্যাঙ্ক করতে পারবেন, ওই জিনিসগুলো তো প্রত্যেকটা স্পেসিফিকভাবে আপনাদেরকে দেখানো হবে। নো প্রবলেম, সেটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন হওয়ার কিছু নাই, ওগুলো সবই আপনাদেরকে দেখানো হবে, ঠিক আছে? ওইরকম যদি আপনারা কাজ করেন তাহলে হচ্ছে আপনারা হয়তো ওইখান থেকে রেজাল্টটা পেতে পারেন। এখন ফ্যাক্টটা হচ্ছে এই রেজাল্ট পাওয়ার জন্য আপনাদের কি লাগবে? আপনাদের এই অ্যাক্টিভিটিস করতে হবে না? ওই অ্যাক্টিভিটিস করার জন্য আপনাদের কি লাগবে? ডোমেন হোস্টিং লাগবে, ঠিক আছে? সো ডোমেন হোস্টিং ছাড়া আপনি কি করতে পারবেন না? আপনার ওয়েবসাইট বানাইতে পারবেন না। ওকে, ঠিক আছে? সো এখন তাহলে এই হচ্ছে আমাদের এসইও সেগমেন্টেশন। সো এসইও সেগমেন্টেশনের মধ্যে এখানে কি কি আছে চলেন আমরা একটু গো থ্রু করে দেন আমরা প্রত্যেকটা স্পেসিফিকভাবে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে ডোমেন হোস্টিং। সো ডোমেন হোস্টিং এর আগে ডেফিনেটলি আমার নিড সিলেকশনটা করে নিতে হবে। সো আমরা প্রত্যেকটা পার্টিকুলারে যাব, আমি জাস্ট একটু গো থ্রু করে নিই। ডোমেন হোস্টিং আছে, নিড সিলেকশন অ্যান্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আছে, যেটা হচ্ছে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে যেটা আমরা ইউজ করবো, একটা সফটওয়্যার ইউজ করে হচ্ছে আমরা ওয়েবসাইটটা বানাবো। আমাদের এখানে কোনো কোডিংয়ের কিছু নাই। আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আমাদের কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, মানে কন্টেন্ট অপটিমাইজেশন বলতে প্রত্যেকটা ওয়েবসাইটগুলো কি, এই ওয়েবসাইটগুলোতে কি আছে, অ্যাজ লাইক ধরেন আমি এটা যাই, এই যে mos.com এসইওর একটা হাব, মানে এসইও যদি আপনি শিখতে চান ওদের এখানে অনেক ব্লগ আছে, এখান থেকে আপনি এসইও শিখতে পারবেন, ঠিক আছে? ওরা এসইও সার্ভিস প্রোভাইড করে, প্লাস হচ্ছে ওদের কি আছে, এসইও টুলসও আছে। এই যে স্টার্ট মাই ফ্রি 30 days ট্রায়াল, সো ওদের টুলস আছে, ওই টুলস ইউজ করতে পারবেন। টুলস ইউজ করার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে, ফ্রিতে ইউজ করতে চাইলে 30 days ট্রায়াল করতে পারবেন। এই যে প্রাইসিং আছে। সো এখানে এই আমরা যে এসইও লিখে সার্চ দেওয়ার পর যে কন্টেন্টটা আসলো, এই কন্টেন্টটা তো এমনি আসে না, এখানে কি আছে, এই যে ব্লগ আছে, কন্টেন্ট, যেটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটাকে কিভাবে অপটিমাইজ করে লিখতে হয়, অপটিমাইজ করে লিখলে আমাদের এটা র্যাঙ্ক করবে, ঠিক আছে? সেটা আমার কই যাচ্ছে, সেটা হচ্ছে আমার এই কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে। এরপর আমাকে কাজ করতে হবে কি, অন পেজ অপটিমাইজেশন। অন পেজ মানে কি, অন পেজ অপটিমাইজেশনটা হচ্ছে কি, আমার ওয়েবসাইটের ভিতরের যত কাজ আছে, যত সুন্দর করে সাজানোর ওয়ে আছে, যে আমরা ফেসবুকে দেখছি না, ফেসবুকে আমরা কি করছি, অপটিমাইজেশন শিখছি, এরপরে তো আমরা মার্কেটিংটা শিখছি। লাইক আমাদের শপের ভিতরে যা আছে সেটা আমরা অপটিমাইজ করছি, সুন্দর মতো পেজে কী কী জিনিসপত্র লাগবে পেজ সেটআপের ক্ষেত্রে আমরা দেখছি। সো এরকম অন পেজের মধ্যে কি আমার ওয়েবসাইটের ভিতরের যত কাজ আছে প্রপারলি করা, বেসড অন কি আমার অডিয়েন্স, বেসড অন আমার গুগল প্রেফারেবল যে সেগমেন্টেশনগুলো থাকে। ওকে, সো এই ওয়েবসাইটের ভিতরের যত কাজ আছে এই কাজটা হচ্ছে কি আমার অন পেজ অপটিমাইজেশন। সো অন পেজের মধ্যে
কি কি আছে, টাইটেল অপটিমাইজেশন আছে, মেটা ডেসক্রিপশন আছে, অল্টার টেক্সট আছে, ইমেজ অপটিমাইজেশন আছে, ইন্টারনাল লিঙ্কিং আছে, হ্যাঁ, এরপর হচ্ছে আউটলিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্কিং আছে, পারমাল লিঙ্ক বা স্লাগ আছে, ক্যানোনিক্যাল টেক্সট আছে, ঠিক আছে। সো এরকম আরও অনেক জিনিসপত্র আছে যে জিনিসগুলো আমরা ক্লাসের মধ্যে দেখব। সো এটা গেল আমার অন পেজ এসইও। এরপরে আসেন হচ্ছে কি অফ পেজ এসইও। সো অন পেজ এসইওতে কি বলছি আপনাদেরকে, ওয়েবসাইটের ভিতরের যত কাজ আছে সব হচ্ছে অন পেজ এসইও, আর ওয়েবসাইটের বাইরের যত কাজ আছে সেটা হচ্ছে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইওর মধ্যে ব্যাকলিঙ্কিং আছে, সোশ্যাল বুকমার্কিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ডিরেক্টরি সাবমিশন, ব্লগ কমেন্ট, আরও অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা স্পেসিফিকভাবে অফ পেজ এসইওর মধ্যে জিনিসগুলো দেখব। সো এরপরে আসেন হচ্ছে কি গুগল সার্চ কনসোল আছে, এরপরে গুগল অ্যানালিটিক্স আছে। সো গুগল সার্চ কনসোল কি, গুগল অ্যানালিটিক্স কি, এই জিনিসগুলো আমরা বলছি, নো প্রবলেম। সো এবার চলেন আমরা প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে আমরা এখন কথা বলি, ঠিক আছে। সো ফার্স্টে আসেন হচ্ছে কি আমাদের কি করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। আচ্ছা এখানে আমি নিশ সিলেকশনটা দিই, এরপরে আমি ডোমেন হোস্টিংটা দিই। কারণ আপনি যে ডোমেনটা যে নেবেন ওটা তো নিশ সিলেকশনের পর নেবেন, নিশ সিলেকশনের আগে নিলে নিশ সিলেকশনটা যদি করার পর আপনি নিলে আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো নিশ সিলেকশনটা কি, সো নিশ সিলেকশনটা বলতে হচ্ছে আমি কোন ক্যাটাগরি বা কোন সেগমেন্টেশনগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এটা হচ্ছে নিশ মানে ক্যাটাগরি বা কোনো সেগমেন্ট। অ্যাজ লাইক আমি স্পোর্টস চ্যানেল নিয়ে আমি কাজ করতে চাই, স্পোর্টস চ্যানেলের ফার্স্টে আমি চুজ করলাম স্পোর্টস, এরপর স্পোর্টসের মধ্যে কোন স্পোর্টস নিয়ে আমি কাজ করবো, অ্যাজ লাইক ধরেন ক্রিকেট। সো ক্রিকেট আমি চুজ করলাম, ক্রিকেট চুজ করার পর কোন কান্ট্রির ক্রিকেট নিয়ে কাজ করব, বা সেটা কোন থাকে না ক্রিকেটের মধ্যে যে 19 17 11 12 এরকম আর কি যে জিনিসগুলা, সো এরকম এটার মধ্যে কি আরো সেগমেন্টেশন যাবে কিনা, ঠিক আছে। এরপরে কোন কান্ট্রির সেগমেন্ট, কোন কান্ট্রি নিয়ে আমি কোন কান্ট্রির ক্রিকেট প্লেয়ারদের নিয়ে আমি কাজ করব। সো এরকম করে আমাকে কি করতে হবে, স্পেসিফিক সেগমেন্টে যাইতে হবে, তাহলে আমার জন্য ইজি হবে, যেটাকে বলা হচ্ছে মাইক্রোনিশ, ঠিক আছে। মাইক্রোনিশ বলতে কি, আপনি বড় কিছু নেবেন না, আপনি যত স্পেসিফিক হইতে পারেন, আপনি যত কি স্পেসিফিক সেগমেন্ট ধরে কাজ করতে পারবেন তত আপনার জন্য ইজি হবে র্যাঙ্ক করা, ঠিক আছে। আপনি ব্রড নেবেন, আপনি পারবেন না আপনি তাদেরকে বিট করতে, কেন, কারণ ব্রড সেগমেন্টগুলো বলতে কি ধরেন একটা দুইটা ওয়ার্ডের কিওয়ার্ড দিয়ে যেই আপনার ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে, সো তাদের সাথে কেন পারবে না, কারণ দে আর ডুইং ওয়ার্ক অলমোস্ট লাইক 10 বছর 5 বছর। আচ্ছা আমি অনেকবার এই কথাটা বলতেছি, চলো এবার আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি। সো ধরেন স্পোর্টস নিয়েই বলি, সো স্পোর্টস নিয়েই বলি, হ্যাঁ স্পোর্টস কি লিখছি, স্পোর্টস লিখলাম, স্পোর্টসের মধ্যে এরপর শুধু স্পোর্টস না দিয়ে ক্রিকেট, আচ্ছা আমি স্পোর্টসের পর একটা স্পেস দিয়ে দেখি আমাকে কি সাজেস্ট করে। হ্যাঁ ক্রিকেট স্পোর্টস নিলাম, ধরেন ক্রিকেট স্পোর্টস নিউজ, এই তিনটা নিলাম নিলাম রাইট। তো এখানে আমি কি এই যে তিনটা কিওয়ার্ডের এগেনস্টে আমি কি করলাম, আমি এখানে সার্চ দিলাম। সো এখন আমি যদি যেই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে তাদের যদি একটু অথরিটিটা দেখতে চাই, আমি সেক্ষেত্রে কি দিয়ে আমি দেখবো অথরিটিটা, সেটা দেখবো হচ্ছে আমি এই যে মজবার দিয়ে, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে। সো আমি মজবারে এখানে লগ ইন করবো, খুবই সিম্পল, খুবই ইজি, জাস্ট এই এক্সটেনশনটা আমাদের গুগল ক্রোমে অ্যাড করতে হবে, এরপরে এখানে একটা সাইন আপ করবেন, সাইন আপ করতে একটা জাস্ট মেইল লাগবে, দ্যাটস ইট। সো এই যে এই জিনিসটা শো করতেছে না, এটা হচ্ছে কি অথরিটি, এক একটা ওয়েবসাইটের অথরিটি, ঠিক আছে। সো এবার দেখেন আমি যে এই তিনটা কিওয়ার্ড নিয়ে যে সার্চ দিলাম, এই তিনটা কিওয়ার্ড সার্চ দেওয়ার পর স্পোর্টস ডট এনডিটিভি ডট কম ওদের ডোমেইনের অথরিটি, ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, ওদের আছে 92, কতর মধ্যে 100-র মধ্যে, ঠিক আছে। এরপর এটাও এনডিটিভির,
এরপর হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া আছে, যাদের ডোমেইন অথরিটি হচ্ছে 93। এরপর আসেন হচ্ছে বিবিসি 95। এরপরে এম ডট টাইমস অফ ইন্ডিয়া, ওদের আছে 84। এরপর স্কাই স্পোর্টস আছে 92। এরপর আছে হিন্দুস্তান টাইমস, ওদের আছে 92, 92। হ্যাঁ, এরপর আছে ইন্ডিয়া টুডে, ওদের আছে 90। এগুলো কি? এগুলো হচ্ছে ডোমেইনের অথরিটি। ডোমেইন কোনটা? এই যে google.com, এটা হচ্ছে একটা ডোমেইন। সো আপনার নাম .com বা আসিফরাকিব.com আমার ডোমেইন। সো এগুলা কি? এগুলো হচ্ছে ডোমেইন। সো প্রত্যেকটা ডোমেইনের অথরিটি থাকে। আপনি যখন একটা ডোমেইন পারচেজ করবেন নিউ, তখন আপনার অথরিটি থাকবে 1। ঠিক আছে? তখন আপনার অথরিটি থাকবে কত? 1। সো এখন তাদের অথরিটি কত? 92, 93, 94, 90। সো আপনাকে কি করতে হবে? আস্তে 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 অথরিটি গেইন করতে হবে, অথরিটি বাড়াইতে হবে। এখন আপনি যদি ক্রিকেট, স্পোর্টস, নিউজ এই কিওয়ার্ডের এগেনস্টে যদি আপনি র্যাঙ্ক করতে চান, আপনি পারবেন? পসিবল? এটা পসিবল না। কেন? আপনাকে কি করতে হবে? তাদেরকে বিট করেই কিন্তু আপনাকে এখানে আসতে হবে। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই ওয়েবসাইটগুলো কতদিন ধরে কাজ করতেছে, যেটা আমরা কি দিয়ে দেখবো? যেটা আমরা দেখবো হচ্ছে ডোমেইন এজ, আরে ডোমেইন এজ চেকার। হ্যাঁ, আচ্ছা দুইটাই নিছি। সো দুইটা দিয়ে দেখবো যদি সামহাউ কোনোতে প্রবলেম করে। সো আমি এখানে সার্চ, আচ্ছা সরি চলে গেল না এই ক্রিকেট স্পোর্টস। সো আমি এই ডোমেনটা নিব, ডোমেনের সো ধরেন এই যে ডোমেন, হ্যাঁ ডোমেন নিলাম, ডোমেনটা নিব শুধু। হ্যাঁ, আমি না নেই, এটা নিই। এই কটা আমার গুড এনাফ ফর এক্সাম্পলের জন্য। টাইমস অফ ইন্ডিয়া নেওয়া হয়েছে। এরপর হচ্ছে স্কাই স্পোর্টস, ভাইয়া, আপনার কথাগুলো কখনো শোনা যাচ্ছে আবার কখনো শোনা যাচ্ছে না। এটা কি সবার প্রবলেম হইতেছে এরকম, নাকি আপনার শুধু প্রবলেম হচ্ছে? বলেন তো আমাকে, কি অন্যরা? না না আমার এই সেম প্রবলেমটা আমারও হচ্ছে। আচ্ছা আর আপনি শুরুর দিকে যখন কথাটা বলেন তখন হচ্ছে আপনার কথাটা অনেক আস্তে আসে, কিছুক্ষণ কথা বললে আর জোরে চলে আসে এটা। আচ্ছা আর সেম হেয়ার সবার। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দাঁড়ান, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা ক্লিয়ার আছে না? আচ্ছা তাহলে আমাকে একটু বললেন, আবার যদি এরকম প্রবলেম করে আমাকে বললেন। আচ্ছা সো যেটা বলছিলাম, আচ্ছা মাইক্রোফোন প্রবলেম মেবি, হ্যাঁ সেটা হতে পারে, আমি হেডফোনটাতে মনে হয় প্রবলেম হতেছে। বাট আপনারা বললেন, হ্যাঁ যদি আবার প্রবলেম করে আমাকে বললেন। সো আমি দুটাতে কপি করলাম। এবার আমি একটু চেক করি। এটা হচ্ছে আমরা ডোমেইনের এজ চেক করতেছি। ডোমেইনের এজ মানে কি? মানে আপনি একটা ডোমেইন কিনছেন কত বছর হয়েছে ওই জিনিসটা, বা এরা কতদিন ধরে কাজ করতেছে। হ্যাঁ, তো এবার আসেন দেখেন দেখেন ব্যাপারটা। তো এই
কারণে কাজ করলেই হবে না, আমাদেরকে দেখে কাজ করতে হবে। সো sports.ndtv.com কত বছর হয়েছে ওদের ডোমেনটা? 23 বছর, অলমোস্ট লাইক 24 বছর হবে। এই যে 11 মান্থ 7 ডেজ। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়াস টাইম কত বছর হয়েছে? 23 বছর 9 মাস, মানে অলমোস্ট লাইক 24। স্কাই স্পোর্টস 22 বছর। এখন আপনি যদি তাদের সাথে বিট করতে চান, আপনি পারবেন? পারবেন আপনারা? আপনারা কিন্তু পারবেন না। সো দ্যাটস ওয়াই বিফোর ডুইং এনিথিং আপনাকে কি করতে হবে? আগে রিসার্চ করতে হবে। আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চান সেটা ফার্স্টে চুজ করতে হবে। সো যত বেশি স্পেসিফিক যাইতে পারেন, যত বেশি স্পেসিফিক বলতে কি, ধরেন এই যে ক্রিকেট স্পোর্টস নিউজ ফর, ঠিক আছে, ধরেন এইটা নিছি আমি। আর যখন আপনি নিউজ ল্যাক কথাটা লিখবেন, দ্যাট মিনস কি, ওই সাইটগুলাই র্যাঙ্ক করবে যেই সাইটগুলো হচ্ছে নিউজ রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করছে। কারণ নিউজ মানে হচ্ছে রেগুলার ওরা কন্টেন্ট দিচ্ছে। সো আপনাকে বিট করতে হইলেও তা আপনাকে রেগুলার কন্টেন্ট দিতে হবে। সো অ্যাজ লাইক ধরেন এটা তো বুঝছেন, এই যে এনডিটিভিটা তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে। এরপরে দেখেন আরেকটা আসছে newsnow.co.uk। এই যে দেখেন এটা ডোমেন অর্থে 60, মানে কাজ করতেছে। 79 তারাও কাজ করতেছে। ঢাকা ট্রিবিউন, এটা কি নিউজ পেপার সাইট? বুঝতে পেরেছেন? সো আপনি যখনই কোনো কিছু টার্গেট করতেছেন, সো কি টার্গেট করতেছেন ওই জিনিসটা আগে আপনাকে দেখে নিয়েই কিন্তু কাজগুলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই যে যেমন আরেকটা আছে টাইগার, ওই জন্য দেখলাম টাইগার, ওদের অথরিটি দেখলাম 40। এই যে tigercricket.com.bd, এই যে দেখেন ডোমেন অথরিটি 40। ঠিক আছে? সো এরকম এখন আপনাদেরকে কি করতে হবে তাহলে? আপনাদেরকে হচ্ছে মাইক্রো নিশ নিয়ে কাজ করতে হবে। মাইক্রো, যত ছোট সেগমেন্টে আপনারা যাইতে পারেন তত আপনারা কি করতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে র্যাঙ্ক করার। সো যত ছোট বলতে যত আপনারা স্পেসিফিক হইতে পারবেন, মানে আপনাদের ম্যাস অডিয়েন্স স্টার্টিংয়ে দরকার নেই, আপনাদের দরকার হচ্ছে স্পেসিফিক পিপল। সো যারা এই রিলেটেড কোশ্চেন করতেছে তারাই যেন আপনার ওয়েবসাইটগুলো খুঁজে পায়। ঠিক আছে? সো আমরা কি করব, আমরা ফার্স্ট হচ্ছে নিশ সিলেক্ট করব। সো আপনাদের এইখানে অনেকের এই কনফিউশনটা হয় যে ভাইয়া কোন নিশ সিলেক্ট করব, কোনটা নিয়ে আপাতত স্টার্টিংয়ে আমরা কাজ করতে পারি, হ্যাঁ, বা কোন ক্যাটাগরিটা আমাদের চুজ করলে আমাদের বেটার রেজাল্ট আসতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আবার কিভাবে বুঝতে হবে? এই জিনিসগুলোর জন্য আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ করলে আপনারা একটু আইডেন্টিফাই করতে হবেন কীরকম কিওয়ার্ড, মানে আমি যেই নিশটা আমি চুজ করতেছি বা আমি যে ইন্টারেস্ট যেই ক্যাটাগরিটা নিয়ে কাজ করা, ওই ক্যাটাগরিটাতে কীরকম মানুষ সার্চ দিচ্ছে, ওই জিনিসগুলো। ঠিক আছে? সো ওই কিওয়ার্ড রিসার্চ ক্লাসে আবার আপনারা তখন ওই জিনিসটা ফুললি আইডেন্টিফাই করতে পারবেন। সো এই কিওয়ার্ড রিসার্চের মধ্যে আপনাদের কি করতে হবে, একটা নিশের উপর বেস করে ওই নিশের আন্ডারে যেই কন্টেন্টগুলো আপনারা লিখতে চান, ওই কন্টেন্টের উপর বেস করে আপনাকে কিওয়ার্ডগুলো কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আগে কিন্তু কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে, এরপর ওই কিওয়ার্ডের এগেইনস্টে আপনাদেরকে কন্টেন্ট লিখতে হবে। ব্যাপারগুলো হচ্ছে এরকম। ঠিক আছে? সো আমি বারবার নিশ বলতেছি। সো স্টার্টিংয়ে আপনাদের এখানে আপনারা যারা আছেন, সো আপনারা চাইলে যে কোনো যে ইন্টারেস্টেড নিশ নিয়ে ডেফিনেটলি আপনাদের নিজেদের জন্য ইন্টারেস্ট থাকে এইরকম কোনো টপিক নিয়ে আপনারা কাজ করবেন। এরকম কোনো টপিক নিয়ে কাজ করবে না যেখানে অনেক বেশি ট্রাফিক, হ্যাঁ, বা এইটা মানুষ অনেক বেশি পছন্দ করে, ব্লা ব্লা হ্যান ত্যান, এগুলো নিয়ে কখনোই না। আমাদের কাজ করতে হবে যেটা আমার পছন্দ। কেন? কারণ আমি এটা একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতেছি। এক্সপেরিমেন্ট মানে কি, মানে আমার এখান থেকে টাকা পয়সা আসবে না স্টার্টিংয়ে, বা আমি আদৌ জানি না আমার এখান থেকে টাকা পয়সা আসবে কিনা। আমি কেন করতেছি? আমি জাস্ট দেখতে চাচ্ছি যে ক্যান আই র্যাঙ্ক। ঠিক আছে? যে কোনো কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করাইতে পারি কিনা। গট ইট? সো এক্সপেরিমেন্টটা আমার কি হলে সবচেয়ে বেস্ট হবে? এক্সপেরিমেন্টটা আমি যেটা পারি, আমি যেটা জানি, বা আমার যেখানে ইন্টারেস্ট আছে, সেই জিনিসটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার কাজের মধ্যে বোরিং থাকবে না, এবং আমি এইটা নিয়ে একটা লং টার্ম প্রসেসের এক্সপেরিমেন্ট করতে পারবো, প্লাস এখান থেকে আমি একটা রেজাল্ট জেনারেট করতে পারবো। দ্যাটস ওয়াই সাজেশন থাকবে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা ডেফিনেটলি আপনাদের যে ক্যাটাগরি পছন্দ ওই ক্যাটাগরির এগেনস্টে আপনারা কিন্তু কাজ করবেন। এখন অনেকে আছেন যে এখনো শিওর না কোন ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করতে চাইতেছেন। সো আপনারা তাহলে কি করতে পারেন, আপনাদের নিজেদের নামে কিন্তু আপনারা ডোমেন কিনতে পারেন। কেন? কারণ আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেনই,
রাইট, আপনারা যেহেতু কাজ করতেছেন প্লাস কাজ করতে চাচ্ছেন, এই প্ল্যাটফর্মটাতে আপনারা থাকতে চাচ্ছেন, সো আপনাদের একটা ওয়েবসাইট ইনিশিয়ালি দরকারি হইতেই পারে, মানে লাইক অ্যাজ এ নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য যে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনার একটা ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট, কী কী কাজ করছেন, কী কাজ করতেছেন, ঠিক আছে। সো এই যে একটা পোর্টফোলিও যে মানুষকে প্রেজেন্ট করা বা শো করার, এই জিনিসটা কিন্তু আপনারা চাইলেই করতে পারেন, কারণ ডোমেন হোস্টিং আহামরি কিছু না, আহামরি এমন না যে 5-10 হাজার টাকা লাগতেছে ফর স্টার্টিংয়ে। ডেফিনেটলি ডোমেন হোস্টিং অনেক বেশি এক্সপেন্সিভ যখন আপনি ভালো কোনো ডোমেন হোস্টিং পারচেস করবেন, বাট ফর স্টার্টিং আপনাদের জন্য ভালো বলতে কিছু নাই, আপনাদের জন্য মেইনলি হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট, মানে এই সেগমেন্টেশনগুলো নিয়ে আপনাদের নার্চার করা। সি প্যানেল কি, সি প্যানেল থেকে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল কীভাবে করতে হয়, এরপর ওয়ার্ডপ্রেস ইনস্টল ক্যান করবো, হ্যাঁ, সিএমএস সফটওয়্যারের মধ্যে ওয়ার্ডপ্রেসটাই কেন, ওয়ার্ডপ্রেসে কী কী জিনিসপত্র আছে, কীভাবে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি, এসইওর জন্য কোন প্লাগইন, হ্যাঁ কোন প্লাগইনটা ভালো, কী কী জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি। তো এগুলো হচ্ছে কি, এগুলো আপনার ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইট না থাকে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন না। ফ্রি ডোমেন হোস্টিং আছে, কিন্তু ওই ফ্রি ডেটাতে কিন্তু আপনি কিন্তু এক্সপেরিমেন্টটা ওরকম করে করতে পারবেন না, একটা এসইওর জন্য এক্সপেরিমেন্ট যেভাবে করতে হয়। ইভেন আপনি ওয়ার্ডপ্রেস যদি আপনি কাজ করতে চান, আপনি আপনার এই ল্যাপটপটাকেই বা আপনার ডেস্কটপটাকেই কিন্তু আপনি ডোমেন হোস্টিং বানাইতে পারবেন। মানে আপনার হোস্টিংটা হবে হচ্ছে আপনার হার্ড ড্রাইভ, আর ডোমেইনটা হবে হচ্ছে একটা আইপি কোড, ঠিক আছে। সো জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করি ওয়ার্ডপ্রেস কিন্তু আপনার পিসি দিয়ে আপনি সেট আপ করতে পারবেন, বাট ওই ওয়েবসাইট দিয়ে আপনি যতই সুন্দর করে ওয়েবসাইট বানান, ওই ওয়েবসাইট কেউই দেখতে পারবে না, কারণ ওয়েবসাইটের হোস্টিংটাই হচ্ছে আপনার কি, হোস্টিংটা হচ্ছে আপনার হার্ড ড্রাইভ। তার মানে হার্ড ড্রাইভটাকে আপনি মানুষের সাথে শেয়ার তো করতেছেন না, তাহলে কিভাবে দেখতে পারবে মানুষ। সো এসইওর জন্য কিন্তু ওগুলা এক্সপেরিমেন্টাল কাজ না। সো আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইনে যদি যান সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু এসইওটা হচ্ছে রিয়েল লাইফ। আমি একটা কন্টেন্টকে কিভাবে র্যাঙ্ক করাইতে পারবো, এই র্যাঙ্ক করানোর ফলে আমার কীরকম ট্রাফিক আসতেছে, আমার কয় নাম্বারে র্যাঙ্ক আছে আমার কন্টেন্টটা, ঠিক আছে, আদৌ আমার এই কিওয়ার্ডের এগেনস্টে আমার একটা র্যাঙ্ক হয়েছে কিনা, যেহেতু আমি কাজ করতেছি এতদিন বা আমি ট্রাই করতেছি। সো এসইওটা হচ্ছে একদম রিয়েল লাইফ ওয়ার্ক, এখানে কোনো থিওরির কোনো দাম নাই, যে যত বেশি প্র্যাকটিক্যাল কাজ করতে পারবেন সে তত জানতে পারবেন, প্র্যাকটিক্যাল না কাজ করা কোনো লাভ নেই যতই আপনি থিওরি জানেন, ঠিক আছে। সো আপনারা একটা নিশ চুজ করলেন, এরপরে আপনাদের কি করতে হবে, ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। ডোমেন হোস্টিং পারচেস করতে হবে কেন, যেন আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি, এরপর একটা ওয়েবসাইটকে কীভাবে বানাইতে হয়, ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি তো দেখাবই। সো ডোমেন হোস্টিং নিয়ে অনেকের অনেক কনফিউশন কোশ্চেন থাকতে পারে। সো আপনাদের এরকম অনেক অনলাইনে অনেক এরকম ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, ঠিক আছে। সো আপনারা ওইখান থেকে পারচেস করতে পারেন। দেন হচ্ছে নেমচিম্প আছে, ব্লু হোস্ট আছে, সাইটগ্রাউন্ড আছে, ওগুলো আপনারা চাইলে পারচেস করতে পারেন। ডেফিনেটলি আমি জীবনে আপনাদের রেকমেন্ড করব না, আমি ব্লু হোস্ট ইউজ করতেছি। আপনার ইয়ারলি হচ্ছে $170-80 মতো আপনাকে দিতে হবে, কারণ আপনি $170-80 কি দিবেন, কেন দিবেন, কি করতেছেন আপনি $180 খরচ করবেন, তো আপনার দরকার নেই এটা, ঠিক আছে। আপনার কি দরকার, স্টার্টিংয়ে আমিও স্টার্ট করছিলাম এই 1500-2000 টাকা দিয়ে, আমি কিন্তু ডোমেন হোস্টিং দিয়ে স্টার্ট করছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট, আরেক জায়গা থেকে কেন এই জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্টাল করা, কারণ আমার গুগল অ্যাডসেন্স নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমার যদি আপ টাইম না থাকে, লাইক আপনার ওয়েবসাইট যদি ডাউন হয়ে থাকে, তাহলে আপনার ট্রাফিক আসলে কিন্তু এটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে। হ্যালো ভাইয়া, এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। যদি এখন আপনি বলতেছেন যে আমরা ফ্রি জিনিসগুলা নিয়ে ডোমেন হোস্টিং গুলা করবো, সাইটগুলা, হ্যাঁ না, আমি ফ্রি বলি তাহলে ভাইয়া একটু কি বলেন। হ্যাঁ, আমি ফ্রি দিয়ে কাজ করার কথাই বলবো না, ফ্রি মানে কিছুই কাজ, কোনো কাজ না, ফ্রি বলতে কিচ্ছু না, না। আপনি বললেন না যে প্রথমে যখন আপনারা এক্সপেরিমেন্টাল হিসেবে কাজ করবেন তখন আপনারা এত টাকা খরচ করে করার জন্য আমি করবো না, সাজেস্ট করবো না কখনো, এই কথার জন্য বললাম না, আমি কিন্তু আমি কথা শেষ করিনি এখন, আপনি কথার মাঝখানে আটকে দিয়েছেন আমাকে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি। আচ্ছা, তাহলে কি আমি কি কোশ্চেনটা করবো নাকি পরে করবো ভাই? আপনি একটু পরে করেন, হয়তো বা আমার কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যেতে পারেন, আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যেতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, সো ওকে, হ্যাঁ গ্রেট। সো যেটা বলছিলাম আমি, যে আপনাদেরকে কি করতে হবে না, ওই ব্লু হোস্ট সাইড গ্রাউন্ডের মতো জায়গায় আপনাদের এখন যাওয়ার কোনো দরকার নাই, যেটা $200 $180 খরচ করতে হবে আপনাদের কোনো দরকার নেই এটা। সো এরকম অনেক হোস্টিং প্রোভাইডার আছে যারা 2000, 2200, 2500, 3000, ডিপেন্ডস, আমি জানি না, তাদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, জ্ঞান নাই। এখন আপনারা চাইলে ওইখান থেকে 1 GB ডোমেন, 1 GB একটা হোস্টিং, একটা ডোমেন আর 1 GB হোস্টিং নিয়ে আপনারা কাজ করতে পারেন। একটা ডোমেন
2 GB হোস্টিং নিয়ে আপনারা কাজ করতে পারেন। এরকম অনেক হোস্টিং প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। আপনি এখন এটা নিজে ট্রাই করতে পারেন। ইন কেস যদি কেউ কোনো কিছু মানে বুঝতে না পারেন যে বা ডোমেন হোস্টিং আপনি পারচেস করতে চাচ্ছেন কিন্তু কোত্থেকে পারচেস করবেন আপনি জানেন না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। কেন? কারণ হচ্ছে আমার এই যে প্রত্যেকটা ব্যাচেই তো আমার স্টুডেন্টরা ডোমেন হোস্টিং লাগতেছে। সো আলটিমেটলি ওরা এসে বলতেছে যে ভাইয়া আমার ডোমেন হোস্টিং লাগবে, এখন প্রত্যেক ঠিক আছে আমি আমার একজনকে রেকমেন্ড করে দিচ্ছি, তোমরা কি করো ওইখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করে নাও। সো ওইটার হচ্ছে প্রাইসিং রেঞ্জটা হচ্ছে এরকম যে 1 GB হোস্টিং একটা ডোমেন হচ্ছে 2000 টাকা, 2 GB হোস্টিং একটা ডোমেন হচ্ছে 2500 টাকা, এরপর হচ্ছে একটা ডোমেন 3 GB হোস্টিং হচ্ছে 3000 টাকা। সো এইটা হচ্ছে প্রাইস রেঞ্জ যদি আপনারা ইন্টারেস্টেড হন। আদারওয়াইজ যে যার মতো ডোমেন হোস্টিং কিনতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইটা হবে আপনাদের ইনিশিয়াল একটা এক্সপেন্স। যদি আপনারা এই এক্সপেন্সটা করতে পারেন তাহলে আপনারা মানে এইখান থেকে যে কী পরিমাণে উপকৃত হবেন সেটা আপনারা নিজেরাও জানবেন না। যেটা হচ্ছে আমি যখন স্টার্ট করছিলাম তখন আমাকেও এরকমভাবে বোঝানো হয়েছে, যদিও আমাকে এখানে একটু পুশ করা হয়েছিল যে প্র্যাকটিক্যালি কাজ করতে হলে ডোমেন হোস্টিং লাগবে। সো ডেফিনেটলি প্র্যাকটিক্যালি কাজ করতে হলে ডোমেন হোস্টিং লাগবেই, ঠিক আছে? ডোমেন হোস্টিং প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে মাস্ট। সো তখন আমি যেহেতু স্টার্ট করছিলাম, সো দ্যাট আমি স্টার্ট করছিলাম হচ্ছে এসইও দিয়ে, বাট আমার ফার্স্ট আর্নিং বা আমি আমার ফার্স্ট ক্লায়েন্টের কাজ করছিলাম হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, যেটা নিজে নিজে শিখে। বুঝতে পেরেছেন? সো আপনি যত বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি জানতে পারবেন। আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন না, কিছু মানে এক্সপেন্স করবেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই রকম শিখতে পারবেন। এখন ফ্রি ব্যাপারটা কি, ফ্রির মধ্যে কি কি আছে? ফ্রির মধ্যে ব্লগ স্পট আছে। আমি একটু দেখাই যে ব্লগ স্পট, এই যে ব্লগার বলে বা ব্লগ স্পট বলে। আচ্ছা এটাতে গেলে হয়তো আমার এখানে চলে যাবে, এই যে এটা, হ্যাঁ। সো এই যে ব্লগার, সো ব্লগার সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে যেটা ব্লগার বা ব্লগ স্পট বলে না। সো এখান দিয়ে আপনারা কিন্তু ফ্রিতেই কিন্তু একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারতেছেন। সো ওইখানে কি লেখা থাকবে, ধরেন আপনার নাম .blogger.com, যেটা হচ্ছে ব্লগার লেখা থাকবে না, ওইখানে লেখা থাকবে blogspot.com, যেটা হচ্ছে সাবডোমেন। মানে এই ব্লগারের আন্ডারে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে মেনটেন করতেছেন, ওটা আপনার কোনো প্রপার্টি না, ওটা আরেকজনের, ব্লগারে, ঠিক আছে? সো আপনি ওইটার আন্ডারে ইউজ করতেছেন। সো ব্লগার আছে। এরপর আছে হচ্ছে গুগল সাইট, এই যে গুগল site.google.com, মানে এটা গুগলের প্রোডাক্ট। সো আপনি আপনার হোস্টিংটা ইউজ হবে হচ্ছে আপনার ড্রাইভ, গুগল ড্রাইভ আর কি, ঠিক আছে? এই গুগল ড্রাইভের মধ্যে আপনি কি করতে পারবেন, একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। এরপরে আছে উইবলি আছে, হ্যাঁ, উইক্স আছে, এই যে উইক্স আছে, এই উইক্স দিয়ে আপনারা ওয়েবসাইট বানাতে পারবেন। উইবলি আছে, এটা দিয়ে আপনারা বানাইতে পারবেন। সো এরকম আবার অন্যান্য আপনার ইয়েও আছে, অনলাইন স্টোর টাইপের যে ব্যাপারগুলো আছে, যেগুলো হচ্ছে আপনাকে ওরা ফ্রি ডোমেন হোস্টিং দিবে, যেই ডোমেন হোস্টিংয়ে আপনারা কি করতে পারবেন, ওয়ার্ডপ্রেসও ইনস্টল করে ওয়ার্ডপ্রেসেও কাজ করতে পারবেন। বাট দিস অল আর ফ্রি। সো ফ্রি আমি কোনো কিছুই রেকমেন্ড করবো না, প্লাস এই ফ্রি নিয়ে আমি কোনো কিছুই দেখাবো না বা বলতে পারবো না। আমি আপনাদের এই জিনিসগুলো নিজেরা আপনারা ঘাটাঘাটি করে নেবেন। বাট ওয়ার্ডপ্রেসের A to Z ফর স্টার্টিং বিগিনার টু আপনি যতটুকু পর্যন্ত এখানে পসিবল আপনাদের দেয়া বা আপনাদের যতটুকু পর্যন্ত অ্যাডাপ্ট করা পসিবল, আমি ওই জিনিসগুলো আপনাদের দেখাবো, ওইটা নিয়ে কোনো ইস্যুস নাই। বাট এই জিনিসগুলো নিয়ে কিভাবে কি হয়েছে ভাই, এটা কেমনে করবো, ওইটা এগুলো নিয়ে আমাকে প্লিজ কেউ কাইন্ডলি কোশ্চেন করবেন না, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, এখন ওয়ার্ডপ্রেস কেন, ওয়ার্ডপ্রেস কারণ হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েবসাইট আছে, যে বিলিয়ন ওয়েবসাইট আছে, 2-3 বিলিয়নের যে মতো যে ওয়েবসাইট আছে, এই তার মধ্যে অলমোস্ট 25 to 30% হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে গেলে কোনো কোডের দরকার পড়ে না। আমরা তো কোডার না, আমরা কি কোডার? আমরা কিন্তু কোডার না। সো আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সুন্দর মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল যেরকম করে আপনারা মেনটেন করতেছেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা একটা ওয়েবসাইট ইজিলি বানাই ফেলতে পারবেন, প্লাস ওইটা দিয়ে আপনারা মেনটেন্সও করতে পারবেন, প্লাস ওই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ওই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্সে কাজ করতে পারবেন, সিপিআই করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে? দ্যাটস হচ্ছে ওয়ার্ডপ্রেসটা প্রেফারেবল। মানে CMS যদি বলে আমি, যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সফটওয়্যারের এগেনস্টে যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় বিল্ড করার জন্য, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, দ্যাটস হচ্ছে এটা রেকমেন্ডেড হবে। আর এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা খুব সহজে প্লাগইন ইউজ করে আপনারা অন পেজের কাজ করতে পারবেন, যেটাকে আপনার ম্যানুয়ালি কাজ করা লাগবে। ম্যানুয়ালি কাজ করতে হবে, আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে ম্যানুয়ালি, ডেফিনেটলি। বাট এখানের প্লাগইনটা আপনাকে অনেক কিছু সাজেস্ট করবে যে আপনার কিওয়ার্ডের এগেনস্টে কী কী জিনিসপত্র করা দরকার। সো এই এক্সটেনশনটা আবার আপনি বা এই যে প্লাগইনটা আপনি কিন্তু এই
ব্লগ স্পটেও পাবেন না, আপনি গুগল সাইটেও পাবেন না, উইক্সেও পাবেন না, উইবলিতেও পাবেন না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের মধ্যেই পাবেন। এখন ফ্রি ডোমেন হোস্টিং এর ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ট্রাই করতে পারেন, বাট আমি জানি না ওগুলোতে, ঠিক আছে? এইটা হচ্ছে ফ্যাক্ট। এখন বলেন আপনি আপনার কোশ্চেন যদি থেকে থাকে। না, আমি ভাবছিলাম যে আপনি হয়তো বলতে চাচ্ছিলেন যে ওই যে এক্সপেরিমেন্ট করার জন্য ফ্রি না। হিসাবে আপনি কিছু ওয়েবসাইট তৈরি করার জন্য কথা বলবেন। হ্যাঁ তো এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এই যে বিজনেসম্যানরা যদি আমি যদি একটা শপ রান করতে চাই, তো হ্যাঁ। আমার তো প্রথমে হচ্ছে যে একটা ফেসবুক পেজ এবং হচ্ছে যে একটা ওয়েবসাইট লাগবে আমার প্রোডাক্ট গুলাকে আমি ওখানে আসলে রিপ্রেজেন্ট করার জন্য। Right. তো সেক্ষেত্রে যদি আমরা ওয়ার্ডপ্রেসে যদি ওয়েবসাইটটা করি, তাহলে সেখানে কি আমরা ফিল্টারিং বা হচ্ছে প্রোডাক্ট কম্পেয়ার বা আদার্স ব্র্যান্ডের সাথে এগুলো কি ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি করা যায়? আচ্ছা ওকে। সো ভাই এটা আসলে কি ডিপেন্ডস করবে হচ্ছে কি, এখন বলেন আমরা তো অনেক কিছুই চাই। আচ্ছা, সো আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আমি একটু একটু যদি মিউট করে দেন তাহলে ভালো হতো, কারণ একটু নয়েজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিই, এরপর আপনার কোশ্চেনটা নিচ্ছি। হ্যাঁ, আপনাদের ডোমেন হোস্টিং নিয়ে হ্যাঁ কোশ্চেনের সব অ্যান্সার হবে, কারণ এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সো এই যে শপ বানাইতে চান বা একটা ওয়েবসাইট বানাইতে চান, ধরেন ই কমার্স রিলেটেড একটা ওয়েবসাইট বানাইতে চান, সো সব কিছু আসলে কি ডিপেন্ড করে হচ্ছে, এমনকি আমাদের অনেক চাহিদা, আমাদের অনেক এক্সপেন্স জিনিসপত্র নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে, বা আমাদের ওই জিনিসটা কেনার ইচ্ছা আছে, আমরা কি কিনতে পারি? আমাদের ইচ্ছা আছে, চাহিদা আছে, কিন্তু যোগান কি আছে? আমাদের পকেটে টাকা আছে? টাকা নেই। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি $200 স্পেন্ড করতে পারবেন, হ্যাঁ, প্লাস আপনি একটা ওয়েবসাইট যদি মনে করেন যে 1,00,000 টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে বানাইতে পারবেন, তাহলে ডেফিনেটলি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন না। ওয়ার্ডপ্রেস হচ্ছে ফর স্টার্টিং, যখন আপনি খুব কম টাকার মধ্যে, হ্যাঁ, আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে স্টার্ট করতে পারবেন, যেখানে আপনার কোনো কোডের দরকার পড়তেছে না। বুঝতে পারছেন? এবং আপনার প্রোডাক্টও হাজার হাজার প্রোডাক্ট নেই, আপনার খুব স্পেসিফিক প্রোডাক্ট আছে, সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইউজ করতে পারেন। বাট আপনার এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে, এটা যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চান, ডেফিনেটলি আমার 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 ফ্রেন্ডেরই আছে যেটা হচ্ছে ওর ওয়েবসাইট বানাই দিছি। সো ওইখানে কিন্তু অলমোস্ট লাইক 1,500-2,000-এর মতো প্রোডাক্ট আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে হইতেছে। কি হয়েছে প্রবলেমটা? স্পিডটা একটু লো হয়ে গেছে, মানে লোডিং স্পিডটা কমে গেছে, বাট রান কিন্তু হচ্ছে, সব কিছুই কিন্তু হচ্ছে। যেটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে যেটা ই কমার্সের কাজগুলো করা হয়, ওটাকে বলে হচ্ছে কমার্স, ঠিক আছে? সো এরকম আপনার যদি এরকম অনেক প্রোডাক্ট থাকে, আপনি শপিফাই দিয়ে কাজ করতে পারেন, যেখানে আপনার মান্থলি, আপনারা তো ডোমেন হোস্টিংয়ের চার্জটা দিবেন হচ্ছে এক বছরে, সেটা যত টাকাই হয়। যদি 2,000 টাকা হয় তাহলে 1 বছর পর আবার 2,000 টাকা দিতে হবে, আবার যদি 20,000 টাকা হয় 1 বছর পর 20,000 টাকা দিতে হবে, আবার মান্থলিও নেওয়া যায়, ঠিক আছে? বাট ওই শপিফাইতে হচ্ছে কি মান্থলি আপনাকে $30 দিতে হবে, যেটা হচ্ছে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি যদি ই কমার্স বা প্রোডাক্ট রিলেটেড আপনি চিন্তা করেন। এখন আপনার পকেটে কত টাকা আছে, আপনি কীরকম খরচ করতে পারবেন, আপনার কীরকম চিন্তা ভাবনা, আপনার কীরকম প্রোডাক্ট আছে, এই সবগুলাকে কম্বাইন করে হচ্ছে আপনার কাজটা হবে। এখানে কোনো ধরাবাঁধা চেকলিস্ট নাই যে ভাই আপনি এটা করলে আপনার জন্য বেস্ট, ব্যাপারটা এরকম না। যারা এরকম কথা বলবে তারা হইতেছে আপনার কাছ থেকে ফ্রডিং করতেছে, আপনার কাছে টাকা নেওয়ার জন্য এসব কথা বলতেছে। All thing depends on your product, your requirement, your things. বুঝতে পেরেছেন? জি ভাইয়া, হ্যাঁ, জি। রাইট। সো জেনারেল, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, আমি একটা ওয়েবসাইট বানাতে দিয়েছিলাম, যেটা আমাকে বলতেছে পিএসপি লারাভেল দিয়ে করে দিবে। এটা আমি আসলে জিনিসটা বুঝতে পারছি না, ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি পিএসপি লারাভেল, এটা মানে পার্থক্য কি, এটা একটু জানার জন্য। আচ্ছা, সো আপনারটা যদি অনেক এক্সট্রিম লেভেলের সিকিউরিটির দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি লারাভেলে যান। আপনার ওয়েবসাইট দিয়ে যদি মনে করেন যে লাখ লাখ টাকা আসতেছে, বা অনেক বেশি সিকিউরিটি, অনেক অনেক আপনার পলিসি মেনটেন্স, ইনফরমেশন দিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ, বা যে জিনিসটা আপনি অনেক বেশি সিকিউর রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লারাভেলে যেতে পারেন। প্লাস আপনি যদি অনেক লাইট ওয়েটের কিছু চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি লারাভেলে যেতে পারেন। বাট একটা নর্মাল বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, হ্যাঁ, এরপর হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড শপ ওয়েবসাইট, এগুলো আপনারা ইজিলি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। না ভাই, আমি অলরেডি বানাতে দিয়েছিলাম আমার এক ভাইয়াকে, উনি আমাকে বলছে পিএসপি লারাভেল দিয়ে করে দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমার সাইটটা এরকম হবে, আপনাকে আমি মেসেজে দিচ্ছি, এরকম একটা সাইট হবে। হ্যাঁ, আপনি এখানে ইয়ে দিতে পারেন, চ্যাটে দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ দিচ্ছি, দেখেন এরকম একটা মানে ইয়ে হবে, সাইটটা হবে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, রাজীব পান্ডে ভাই, আপনি কোশ্চেন করতে চাইছিলেন, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে বিগিনার হিসেবে ফর এক্সপেরিমেন্ট হ্যাঁ আপনি যেটা বল যে 3 GB হোস্টিং 1 হ্যাঁ। ডোমেন,
হ্যাঁ 3000, এটা কি বেস্ট হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি মানে শুনেন ব্যাপারটা। beginner হিসেবে। আচ্ছা বলেন, হ্যাঁ এটাই তো আপনার কোশ্চেন, রাইট? হ্যাঁ exactly. আচ্ছা আচ্ছা, ওকে। সো ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে চান, অ্যাজ লাইক আমি আপনাদেরকে তো সবাইকে দেখাবো হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট প্লাস ওটাকে আপনি বিজনেসও বলতে পারেন। সো এরকম একটা ওয়েবসাইট কিভাবে আপনারা বানাই ফেলতে পারেন এটা আমি দেখাই দিচ্ছি। সো আপনারা যখন এই ওয়ার্ডপ্রেস নিয়ে একটা ওয়েবসাইট বানাইলেন, এরপর তো আপনাদের খুব ইন্টারেস্ট হয়ে গেল, যেটা আমার হয়েছিল যখন আমি স্টার্ট করছিলাম। ইন্টারেস্ট মানে ম্যাসিভ ইন্টারেস্ট, এরকম মনে করেন 40 50 100 ঘন্টার কোর্স আমি অনলাইনে করছি ওয়ার্ডপ্রেস নিয়ে, এমন মানে এরকম অবস্থা হয়েছে, ঠিক আছে? সো এখন আপনার মনে করেন ইন্টারেস্ট হলো, আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানালেন, এরপর আপনি চিন্তা করলেন আপনার ওই ডোমেনের আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করবেন। সাবডোমেন কিরকম? সো অ্যাজ এ এক্সাম্পল যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ধরেন asifrakib.com, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে? আচ্ছা এরকম করতেছে কেন? এই যে asifrakib.com, এটা কি, এটা হচ্ছে আমার ডোমেন। সো আমি এই ডোমেন দিয়ে ধরেন আমার ওয়েবসাইট বানাইছি। এখন আপনারা কি করলেন, আপনি তো ইয়ে করলেন, ব্লগিং ওয়েবসাইট তো আমার সাথে সাথে গেলেন, এরপর আপনি এক্সপেরিমেন্টের জন্য সাবডোমেনে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইলেন, একটা বিজনেস ওয়েবসাইট বানাইলেন, একটা ম্যাগাজিনের ওয়েবসাইট বানাইলেন, একটা নিউজ ওয়েবসাইট বানাইলেন ফর এক্সপেরিমেন্টাল, জাস্ট দেখার জন্য। আপনি অনলাইন থেকে দেখে দেখে, হ্যাঁ ইউটিউবের টিউটোরিয়াল থেকে দেখে দেখে আরও ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন কিনা, সেই ক্ষেত্রে আপনার জন্য 3 GB স্পেস আই থিঙ্ক গুড এনাফ, ঠিক আছে? 3 GB স্পেস গুড এনাফ। 1 GB দিয়ে করলে কাইন্ডটা হচ্ছে কি, আপনি যখন এই যে এরকম এই যে সাবডোমেন দেখেন portfolio.asifrakib.com, সো আমার এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। সো আমার এই পোর্টফোলিওতে ক্লিক করলে আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে আমার পোর্টফোলিওটা রাখি না, আমি আলাদা করে একটা ওয়েবসাইট বানাইছি যেটাতে হচ্ছে কি আমার সব পোর্টফোলিও থাকতেছে, আমি কি কি কাজ করছি, এডুকেশন ব্লা ব্লা হ্যান ত্যান হাবিজাবি, আমার মনে করেন যে আরও যদি যে পোর্টফোলিওর এখানে কাদের কাজ করছি, কি করছি না করছি সব কিছু এখানে মনে করেন দেয়া আছে। সো এইটার জন্য আমি আলাদা একটা ওয়েবসাইটই বানাইছি। সো এরকম আমার ডোমেনের আন্ডারে এরকম মনে করেন 7-8-10টা ওয়েবসাইট আছে। তো এই 7-8-10টা ওয়েবসাইট কীভাবে বানাইতে পারছি, আমার কাছে স্পেস আছে দেখি, ঠিক আছে? সো 3 GBর ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি এরকম এক্সপেরিমেন্ট করবো, সেই ক্ষেত্রে আপনি 3 GB নিতে পারেন, আদারওয়াইজ 2 GB গুড এনাফ। আর 3 GB নিলে তো কথাই নেই, আই মিন আরও স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এবার আমি তাহলে আরও এক্সপেরিমেন্ট করতে পারবো বা কন্টেন্ট রাখতে পারবো, এরকম আর কি। আচ্ছা ভাই, আমার একটু সাইটটা দেখেন, ওই যেটা আপনাকে দিলাম ও এরকম আচ্ছা, আর কি। হ্যাঁ এইরকম এটা আমার এরকম বানাইতে দিছি অলরেডি, আমার ডোমেইন হোস্টিং নেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ এটা আচ্ছা আমরা ইমেজ এডিটিং নিয়ে কাজ করবো, এখানে তো অনেকগুলো অপশন, এখানে ইমেজ এডিটিং নিয়ে কাজ করবো। ঢুকেন এই যে পোর্টফোলিও সার্ভিস, সরি অ্যাবাউট এর আগে সার্ভিসের এখানে ঢুকেন। হ্যাঁ এখানে আমরা এগুলো নিয়ে আর কি ইমেজ এডিটিং নিয়ে কাজ করবো, সেই জন্য আর কি একটা সাইট বানাতে চাচ্ছিলাম এরকম। এটা কি ভালো হবে কিনা? হ্যাঁ ঠিক আছে। এটা কি দিয়ে বানানো? এটা কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, রাইট? আচ্ছা আপনারা কিন্তু চেকও করতে পারবেন, ইজ ইট ওয়ার্ডপ্রেস WP। আপনারা যদি চিন্তা করেন কোন একটা ওয়েবসাইট কি দিয়ে বানানো হয়েছে, এই জিনিসটা আমি চেক করব, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাও চেক করতে পারবেন চাইলে। দেখেন এটা তো ওয়েবসাইট তো এমন আসতেছে না, ব্লগ অনেক স্লো কাজ করতেছে। এটা হইতে পারে আমার নেটেরও ঝামেলা হইতে পারে। হ্যাঁ নেটে যেমন লাগে, এটা অনেক ভালো একটা মানে নেদারল্যান্ডের একটা সাইট এটা। বলতেছে উই আর আনএবল টু ফেচ ইওর ওয়েবসাইট ডিউ টু নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রিলোড দিই। হ্যাঁ, আর একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করেন। ধরেন আমি তো এজ এ বিগিনার হিসাবে আমার বিজনেসের জন্য আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটু ওয়েবসাইট তৈরি করলাম, কিন্তু পরবর্তীতে আমার একই ডোমেনের আন্ডারে আমি যদি পরবর্তীতে আমার বিজনেস যখন এক্সপেনশন হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আমার মোর সিকিউরিটির জন্য কি আমার এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে ডেভেলপ করে অন্য লারাবেল দিয়ে বিভিন্ন ভাবে মানে মোর সিকিউর যেগুলো আর কি ওসবগুলোতে কনভার্ট করে নিয়ে যেতে পারবো, মাইগ্রেট করে নিয়ে যেতে পারবো? হ্যাঁ ভাইয়া দিতে পারবেন। ব্যাপারটা হচ্ছে কিরকম, ব্যাপারটা হচ্ছে কি অ্যাজ লাইক ধরেন এই যে এক্সাম্পল ওনার কথা যেটা আমি বললাম, ধরেন এই যে এই ওয়েবসাইটটা আছে, ধরেন আপনি এই ওয়েবসাইটটা বানাইছেন ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ আপনি চাইতেছেন এই ওয়ার্ডপ্রেসটা মানে এই ওয়েবসাইটটা সেম ডিজাইনের ওয়েবসাইটটাই আপনার কোড করে করা হবে অ্যাজ এ এক্সাম্পল। তাহলে কি আপনি এটা করতে পারবেন? হ্যাঁ ডেফিনেটলি করতে পারবেন। কিভাবে? এই ওয়েবসাইটটাকে ফার্স্টে ডিজাইন করবে, যেটাকে ইউআই ইউএক্স এর ডিজাইন বলে, ঠিক আছে? সো সেটা ডিজাইন করবে হচ্ছে একজন ইউআই ইউএক্স ডিজাইনার, সে করছে এটাকে ডিজাইন করছে। এরপর ডেভেলপাররা কি করবে, এই ডিজাইনটাকে দেখে দেখে কোড করে আপনার ওয়েবসাইটটাকে বিল্ড করবে, সেটা লারাভেলে হোক বা মানে পিএইচপি দিয়ে হোক বা .NET দিয়ে হোক, যেটা দিয়ে হোক আপনি করতে পারবেন, সমস্যা নেই।
আমার সাইটটা এরকমই হবে আর কি ভাইয়া, ঠিক আছে? আমি এইগুলা নিয়ে কাজ করবো, এই জন্য ডোমেন হোস্টিং নিয়ে নিছি হ্যাঁ অলরেডি। হ্যাঁ, এই যে এনফোল্ড থিম দিয়ে করছে দেখছেন, এই যে দেখেন, এই দেখেন সব বাইরে হয়ে গেছে, সে কি কি থিম দিয়ে করছে না করছে, কি কি প্লাগইন ইউজ করতেছে সব এখানে কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? সো আচ্ছা ঠিক আছে, করেন। ওকে, হ্যাঁ লারাভেল ইমেজ দিয়ে এডিটিং এ ঢুকেন হুম, ভাইয়া, ইমেজ এডিটিং এখানে আছে, অপশন আছে ইমেজ এডিটিং, ইমেজ, ভিজুয়াল ইমেজ এডিটিং। এই যে হ্যাঁ এই ইমেজ অপশনটা, এডিটিং, হ্যাঁ হ্যাঁ, আমি আর কি এটা নিয়ে কাজ করবো, এই জন্য আমি শুধু জাস্ট এটা ইমেজ এডিটিং এর জন্য তৈরি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ করেন, কোনো সমস্যা নাই, যেহেতু আপনারা এটা প্রসেসিং করতেছেন করেন। এই যে এটা ওকে, ঠিক আছে। ওকে, সো এই গেল হচ্ছে আপনাদের। এখন আপনাদের মনে তো আসলে এই ব্যাপারগুলো নিয়ে অনেক কোশ্চেন্স থাকে, একটু কাইন্ডলি যদি বলেন আর ভাই কারো এটা এটা হচ্ছে আমার আর কি ওয়েবসাইটটা, যেটা মানে একটু কাজ করতেছে এখন। ও এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা ও আসে নাই না? না না আসবে, ওই এটা তো আপনি ফেসবুক থেকে দিছেন, সো ফেসবুকের ইউআরএলটা রিডিরেক্ট করে হচ্ছে ওয়েবসাইটটাতে যাবে, আমাকে ডোমেনের ইউআরএলটা দিলেই হতো। যাও, এই যে চলে আসছে আচ্ছা, হ্যাঁ এই যে greatphotoediting.com। হ্যাঁ, যে এখন কাজ করতেছে। হুম, ঠিক আছে। ওকে ওকে, সো আর কারো কোনো কোশ্চেন্স আছে? আমি নাহলে সামনে যাই। হ্যাঁ আচ্ছা, সো আচ্ছা ওকে, সো এইভাবে হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনাদের এই ডোমেন হোস্টিংটা পারচেজ করতে হবে। সো এইটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে আমাদের যে আপনার এই কিওয়ার্ড রিসার্চ ক্লাস পরে আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন নিয়ে শিখবো। সো আপনাদের এই যে 14 তারিখ পর্যন্ত টাইম আছে, আপনারা এর মধ্যে অনেক দিন টাইম আছে, 5-6 দিন টাইম আছে, এর মধ্যে আপনারা এই জিনিসগুলো করেন। যারা রিয়েল লাইফ কাজ করতে চান, যারা কাজ করতে চান না তাদেরকে বইলা কিছু লাভ নাই, সো তাদেরকে আমি বলবো না। সো যারা রিয়েল লাইফ কাজ করতে চান প্র্যাকটিক্যালি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনাদের ডেফিনেটলি এই জিনিসগুলো লাগবে। প্লাস হচ্ছে যারা চান যে আমি বাই করব না, আমি এই ফ্রি ওয়েবসাইটগুলো নিয়ে আমি কাজ করব, তারাও করতে পারেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ব্যাপারটা এরকম না যে আপনাদের ম্যান্ডেটরি চাপ দিয়ে দিব আমি, কারণ এখানে টাকা খরচ করতে হবে, সো আমি চাপ দিতে পারবো না। সো আমি এই কারণেই বলবো যে যারা শিখতে চান প্র্যাকটিক্যালি তারা কিনবেন, আদারওয়াইজ দরকার নেই আপনাদের। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমার ডোমেন হোস্টিং। এরপরে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। সো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, ইভেন wordpress.com, এটা দিয়েও আপনারা চাইলে ওয়েবসাইট বানাইতে পারেন, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস হচ্ছে যে দেখে যে ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে CMS বলে, রিটেন ইন পিএইচপি অ্যান্ড প্রেড উইথ মাইএসকিউএল অ্যান্ড এগুলো হচ্ছে কোড সেগমেন্ট, এগুলো হচ্ছে একটা নাম। সো এগুলা ডেটাবেস, যাই হোক এগুলো নিয়ে আমি অত কিছু না বলি, এখানে আসলে অত কিছু বলার নাই। সো এই ওয়ার্ডপ্রেসটা আসলে পিএইচপি দিয়ে বানানো। সো আমরা যে ওয়ার্ডপ্রেসে যে কাজ করতেছি না, যে ধরেন এই যে আমার এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়েই তো বানানো, কিন্তু আমি তো কোড করি নাই। আমি কি কোড করছি? আমি কিন্তু কোড করি নাই, কিন্তু এটা কিন্তু কোড করেই কিন্তু বানানো। হ্যাঁ, এই যে ভিউ পেজ রিসোর্সে গেলে এই যে কিন্তু আমার ওয়েবসাইটের যে কোডগুলো আছে এগুলো কিন্তু আমি এই যে এখানে দেখতে পাচ্ছি, বাট এগুলা কি আমার ব্যাক এন্ডে থাকতেছে, এগুলো নিয়ে আমার নাড়াচাড়া করা লাগতেছে না। আমি ফ্রন্ট এন্ডে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারতেছি ওয়ার্ডপ্রেস দিয়ে, যেটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের থ্রুতে আমরা উইদাউট কোডিংয়ে আমরা কিন্তু একটা ওয়েবসাইট বানাই ফেলতেছি, কিন্তু এটার ব্যাক এন্ডে কিন্তু কোড করেই করা। গট ইট? ওকে, সো এরকম আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এই জিনিসটা দেখতে পারবেন, ওয়ার্ডপ্রেসের প্রায়োরিটাইজটা। সো এই CMS সফটওয়্যারের মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। এরপরে প্লাস হচ্ছে লারাভেল, এগুলো হইতে হচ্ছে আবার এই যে সিকিউরিটির এগেনস্টে। প্লাস হচ্ছে আপনি লারাভেল যদি নিজে না বানাইতে পারেন তাহলে তো আপনি বানাইতে পারতেছেন। এই যে যেমন উনি কি করতেছে, উনি হচ্ছে আরেকজনকে দিয়ে কিন্তু জিনিসটা করাইতেছে, কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু এটা কিন্তু আমি নিজেই বানাইছি, এটাও কিন্তু আমি নিজে বানাইছি। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো নিজে বানাইছি। এগুলো কিভাবে বানাইতে পারছি? ওয়ার্ডপ্রেস দিয়ে করছি দেখা। এখন যে যার নিড যেরকম সে ওইরকম করে কাজ করবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে। সো আমরা ওয়েবসাইট বানাবো, দেন হচ্ছে আমরা যেই নিশটা নিছি ওই নিশের এগেনস্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কোন কিওয়ার্ড রিসার্চ করব? যেই কিওয়ার্ডগুলোর এগেনস্টে আমরা র্যাঙ্ক করতে চাই, যেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম অনেক বেশি। সার্চ ভলিউম বলতে কি, যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করে, গুগলে সার্চ করে। কারণ গুগলে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে ওই কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্ক করতে পারি তাহলে আমি ট্রাফিক পাবো, সরি, এবং আমি যদি ট্রাফিক পাই তাহলে ওই ট্রাফিকের থ্রুতে আমি ইদার অ্যাফিলিয়েট মার্কেটিং থ্রুতে আর্ন করতে পারবো অথবা গুগল অ্যাডসেন্সের থ্রুতে আমি আর্ন করতে পারবো।
কিওয়ার্ড রিসার্চ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এসইও। আপনি যদি এসইওতে ভালো করতে চান, আপনার কিওয়ার্ড রিসার্চ ফালতু হয়েছে, আপনার ওয়েবসাইট যতই ফ্যান্সি করেন, যা করেন, কোনো দাম নেই, কোনো লাভ নাই, কোনো দাম নাই। আপনার কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ মেইন মানে একদম মেইন প্রায়োরিটিস। আচ্ছা, আপনাদের একটা ছোট এক্সাম্পল দিই, মানে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল। সো ধরেন আপনারাই কিন্তু এরকম চাইলে যে কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন। সো অ্যাজ লাইক আমি যদি আপনাদেরকে দেখাই গুগল কিওয়ার্ড দিয়েই দেখাই। তো আমি এখানে কি কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম, বেসিস ফ্রি ট্রেনিং বা বেসিস ফ্রি কোর্স। বেসিসের নাম শুনছেন আপনারা, বা বিআইটিএম ফ্রি কোর্স, বা বিআইটিএম ফ্রি কোর্স, বিআইটিএম এর নাম শুনছেন আপনারা? এই বিআইটিএম কি? বিআইটিএম কিন্তু একটা ট্রেনিং ইনস্টিটিউট, যেটা গভর্নমেন্টের এগেনস্টে, ফ্রি ট্রেনিং ইনস্টিটিউটের যে কথাটা যদি বলি আমি, ঠিক আছে? বিআইটিএম না দিয়ে ধরেন বেসিসই দিলাম, ফ্রি ট্রেনিং হোয়াট এভার ইট ইজ। সো এই যে এই কিওয়ার্ডটার এগেনস্টে আপনি কি করলেন, এখানে সার্চ করলেন। সো সার্চ করার পর এই যে দেখেন এখানে ওয়েবসাইটগুলো, ধরেন এই যে ওয়েবসাইট, এই যে এটা কি, এটা বিআইটিএম এর, এই যে মানে এই বেসিসেরই ওয়েবসাইট, এটাও বেসিসের ওয়েবসাইট, এটা বেসিসের ফেসবুক পেজ, এটা বেসিসের ওয়েবসাইট, এটা হচ্ছে বেসিসের গভর্নমেন্ট, এই যে এসিআইপি। এরপরে আছে কি ইউটিউবের একটা ভিডিও আছে, এই যে দেখেন এই যে একটা ওয়েবসাইট। সো এই যে বেসিস ফ্রি ট্রেনিং ফ্রি আইটি কোর্স। এবার আমি এটাতে ক্লিক করি, ঠিক আছে? এই যে দেখেন, সো এই যে এইটা কিন্তু এই কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করতেছে। সো এটা কিন্তু আমার একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল, জাস্ট ফ্রি। এই যে ব্লগ স্পট দিয়ে আপনাদেরকে বললাম না, একটা ব্লগ স্পট দিয়ে আপনারা চাইলে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারেন। সো ব্লগ স্পট দিয়ে ওয়েবসাইট বানাইলে কীরকম হবে, সো চাইলে আপনারা এরকম ডিজাইনেরও বানাইতে পারেন, এই যে, ঠিক আছে? এটা কিন্তু আমার একটা এক্সাম্পল ওয়েবসাইট, যেটা আমি হয়তো কত 1-1.5 বছর আগে বানাইছিলাম। 1 বছর না, অ্যাটলিস্ট 1.5-2 বছরের মতো হয়ে যেতেছে মনে হয়, ঠিক আছে? এই ওয়েবসাইট বানাই কেন বানাইছিলাম, যখন স্টার্ট করছি, এক্সাম্পল উইক্স দিয়ে আমার ওয়েবসাইট বানানো আছে, ওয়েবলি দিয়ে আমার ওয়েবসাইট বানানো আছে, এরকম অনেক ফ্রি প্ল্যাটফর্মগুলোতে আমার ওয়েবসাইট বানানো আছে। কেন বানাইছি, আমার কি কেউ বলছে বানাইতে? ব্যাপারটা এরকম না, যখন আপনি এটাতে একটা ইন্টারেস্ট ফিল করবেন বা আপনার ভালো লাগবে, ওইটা ডিপেন্ড টাইপে আপনি যাওয়ার ট্রাই করবেন নিজে নিজেই। দ্যাটস দ্য মেইন থিং। তাইলে হচ্ছে আপনি এখানের দিকে সামনে যেতে পারবেন। আপনাকে একটা মানুষ কত মানে কত কিছু শিখাইতে পারবে, এটা পসিবল না। তো এক্সপেরিমেন্টটা সবসময় নিজেকেই করতে হবে, আপনাকে বইলা দিতে পারে কেউ একটা জিনিস। সো এই জিনিসগুলো, ঠিক আছে? সো এই কন্টেন্টটা র্যাঙ্ক করলাম, এই যে কন্টেন্টটা, এখানে কিন্তু আরও কিছু কন্টেন্ট আছে, ধরেন এগুলো ধরেন এক্সপেরিমেন্টাল ওয়েতে। সো আরও কিছু কন্টেন্ট আছে। এবার আমি যদি একটু এক্সাম্পলে যাই, এটাতে ধরেন পারফরমেন্সে যাব, এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, যেখান থেকে আপনারা দেখতে পারবেন রেজাল্ট। আমি ধরেন গত 12 মাসেরটা দিলাম, এই যে গত লাস্ট 12 মাস, এই যে দেখেন 16 মাস দেখাইতেছে, মানে অলমোস্ট লাইক বলা যায় যে 1.5 বছরের মতো এরকম হয়েছে। সো এই যে দেখেন এখানে হচ্ছে কি, এই যে টোটাল 845টা ক্লিক। এটা কিভাবে এই সার্চ কনসোল কেমনে কাজ করে, কি না করে, সব কিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে, সমস্যা নেই। আমি জাস্ট এখন একটু আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি যে একটা কিওয়ার্ড আপনাকে মানে লাইক কি করতে পারে। আমার এখানে কিছুই করে নাই। আপনারা এরকম ইউটিউবে হচ্ছে আপনারা যদি কেস স্টাডি খুঁজেন, দেখবেন যে একটা কিওয়ার্ডও $1 মিলিয়ন আপনারা এনে দিচ্ছে, একটা কিওয়ার্ড আপনার লাইফ চেঞ্জ করে দিচ্ছে। ব্যাপারগুলো হচ্ছে এরকম। সো কিওয়ার্ড রিসার্চটা যে ইম্পর্টেন্ট, সেটা জাস্ট আমি আপনাদেরকে একটু বুঝাই দিতে চাইছি। আর এটা হচ্ছে আপনাদেরকে একটা রিয়েল লাইফ, আমার কাছে ডেটা আছে, এই কারণে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সো আমার এই যে এই ওয়েবসাইটে তো অনেকগুলো মানে আরও কন্টেন্ট আছে। সো আরও কন্টেন্টের মধ্যে আপনাদের জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই। সো দেখেন এখানে যে কন্টেন্ট, এখানে 885টা ক্লিক পাইছি টোটাল 1 বছরে। অ্যাভারেজ পজিশন আছে, এই যে দেখেন 10, 8, 7, 8, 4, 5, 6 এরকম। এগুলো হচ্ছে আমার পজিশন, মানে এই যে এই ওয়েবসাইটের এই কন্টেন্টটা, এই যে বেসিস ফ্রি ট্রেনিং, এইটার পজিশন বিভিন্ন কিওয়ার্ডের এগেনস্টে পজিশনগুলো, ঠিক আছে? সো 885টা ক্লিক ডেফিনেটলি কিছুই না, একদম কিছু না। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে এটা আরও যে গত 1 বছর আগে যে কাজ করছিলাম ওইটাই, আমি আর কোনো কাজই করিনি, আমি এটার মধ্যে ঢুকে আর কোনো কাজ করিনি, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে দেখানো ব্যাপারটা। সো এই 845টা ক্লিকের মধ্যে এই যে দেখেন বেসিস বিআইটিএম, বেসিস বিআইটিএম, বেসিস ফ্রি,
বিআইটিএম সিপ, এই যে এখানে হচ্ছে ক্লিক, কয়টা ক্লিক পাইতেছে, এই কিওয়ার্ডের এগেনস্টে কত নাম্বার র্যাঙ্ক, ইমপ্রেশন কত ইমপ্রেশন দেখছেন 3680, এভারেজ সিটিআরও আছে, এই যে এভারেজ সিটিআর হচ্ছে 3.3। ওকে, এরপর আমি আবার এখানে নেক্সট যাই, নেক্সট গেলে আবার আমি এখানে এই যে দেখেন সিপ, বিআইটিএম, বেসিস সবই আছে, যে জিনিস যে কিওয়ার্ডের এগেনস্টে দেখাচ্ছি, যে কন্টেন্টটা, এই কন্টেন্টের এগেনস্টে। এরপরে সিপ, বিআইটিএম, সুশান্ত পাল, এখানে ধরেন 4টা, আমি 4টা কাউন্ট করতেছি, 4, এখানে সবগুলাই বেসিস 4, 4-এর পর এখানে সবগুলাই বেসিস, আচ্ছা এখানে আছে 2, 4 আর 2 6, 6 বিআইটিএম, সিপ 6, 7, 8, 9, 10, 11, 12, 12, আর এগুলো 0 নাই, 12, ধরলাম আমি 15টা, দ্যাট মিনস 870টা ক্লিকই আসছে হচ্ছে এই কন্টেন্টের এগেনস্টে, ঠিক আছে। এবং এই যে দেখেন এখানে জাস্ট এই যে কমেন্টগুলো দেখেন, ওরা কি করতেছে, ওরাও এসইও করতেছে। ধরেন এই যে নেবুলাস আইটি বলছে নাইস পোস্ট, থ্যাঙ্কস ফর শেয়ারিং, আই ওয়ান্ট পিপল টু নো জাস্ট হাউ গুড দিস ইনফরমেশন ইজ ইন ইয়োর আর্টিকেল, ইটস ইন্টারেস্টিং কন্টেন্ট অ্যান্ড গ্রেট ওয়ার্ক, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস নেবুলাস আইটি। সো ও কি করছে, ও এখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করে ওর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন ওর ওয়েবসাইটে চলে যাবে। এটাকে কি বলে, এটাকে বলে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর একটা সেগমেন্ট যেটার নাম হচ্ছে ব্লক কমেন্টিং। এই যে দেখেন ওর এখানে চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন। সো এরকম দেখেন, এরকম আরো অনেকে, যে এই আরেকজন করছে, সেও কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিছে, সে আবার এখানে কোনো লিঙ্ক দেয় নাই, সে জাস্ট এখানে কমেন্ট করছে, এখানে সে যে এটা রিমুভ করে ফেলছে, এখানে আবার সে কমেন্ট করছে, এই যে দেখেন আবার এই যে দেখেন লিঙ্ক দিয়ে দিছে। এই যে কেন কেন তারা এই লিঙ্কগুলো দিছে বা কেন তারা এখানে কমেন্ট করছে, বিকজ অফ এটা র্যাঙ্ক করছে, মানুষ ফ্রি জিনিস চাইতেছে, ফ্রি কোর্স চাইতেছে। সো অ্যাজ লাইক আপনাদের কথা, ফ্রি আইটি ট্রেনিং, এটা লিখে আপনি সার্চ দিলেন, একটা কন্টেন্ট পাইলেন, কন্টেন্টটা পড়লেন। সো এখানে কিন্তু সব ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, এরপর আরও প্লাস ভিডিও আছে, এই যে ভিডিওটাও আছে, ঠিক আছে। সো ভিডিও আছে, ইনফরমেশনও দেওয়া আছে। সো ও ডেফিনেটলি এই যে ওরা কি করতেছে, এখান থেকে কিন্তু ওরা ক্লিক পাইতেছে, কারণ এখানে ভিজিটস হচ্ছে, যে ভিজিটসটা হচ্ছে কি, এখানে জাস্ট অ্যাপ্রক্স 800, ধরেন 80 জন গত এক বছরের মধ্যে, 80 জন বা 70 জন, ধরলাম 800 জন। সো এটা কিসের এগেনস্টে হচ্ছে, একটা কিওয়ার্ড, জাস্ট একটা কিওয়ার্ডের এগেনস্টে, একটা কিওয়ার্ডটাকে কি করতেছে, না ঘুরা ফেরা কিন্তু আসতেছে। সো আপনাদেরকে এরকম কি করতে হবে, যখন আমি এই যে বিআইটিএম এর প্র্যাকটিক্যাল এসইও কোর্সটা করছিলাম, স্টার্ট করছিলাম কোর্সটা করা, সো ওই আমার ইন্টেনশনটাই ছিল যেখানে আমি প্র্যাকটিক্যাল এসইও নিয়ে কাজ করতেছি, সো তারা এখানে প্র্যাকটিক্যালি কাজ করেছে, 12টা ক্লাস ছিল টানা এক মাসে, ঠিক আছে। সো ওইটার এগেনস্টে কি করা হয়েছে, আমি তখন আমার ইন্টেনশনটাই ছিল হচ্ছে ঠিক আছে, ওকে গ্রেট, সো বিআইটিএম এর এইটা নিয়ে আমি এক্সপেরিমেন্টটা করবো। বাট এইটার দেখার আগে আবার আমি এই ভিডিওটা নিয়ে, এই যে ইউটিউবের যে ভিডিওটা, এটা নিয়ে আর কি এসইওর ইম্প্যাক্ট আসছিল। সো এটা যদি আমি আপনাদেরকে একটু ইউটিউবে নিয়ে দেখাই, সো এইটা হচ্ছে কি, মানে ব্যাপারগুলো, এইগুলো জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে, মানে আপনি যখন ঘাটাঘাটি করবেন তখন আসলে আপনার এই জিনিসগুলো আসবে। সো অ্যাজ লাইক এই যে দেখতেছেন 24,000 ভিউজ, এখানে দেখতেছেন 537টা লাইক, আর কমেন্টের যদি একটু দেখাই আপনাদেরকে, কমেন্ট আছে 269 জন, ঠিক আছে। সো এই কমেন্ট করাও এসইওর জন্য ইম্প্যাক্ট করে, লাইক পাওয়া এসইওর জন্য ইম্প্যাক্ট করে, আপনার ডেসক্রিপশনও এসইওর জন্য ইম্প্যাক্ট করে। সো স্টার্টিংটাতে কি হয়েছে, সামহাও কেউ একজন এই বিআইটিএমের একটা ভিডিও নিয়ে, মানে ভিডিও করছে, ভিডিওটা করে শেয়ার করছে। সো আমি দেখার পর মনে করছি ওকে, আমি এটা থেকে আরও বেটার করতে পারবো, ওর থেকে আরও বেটার করতে পারবো, আমি বেটার করে ফেলছি, মানে বেটার করছি বলতে ওইখান থেকে আমার করা হয়েছে, ভালো মতো করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে ইউটিউবের ভিডিওটা। সো এই ইউটিউবের ভিডিওটা যখন দেখলাম যে ওয়াও, আমার ইউটিউবের ভিডিও অলরেডি র্যাঙ্ক করে ফেলছে, তখন আমি চিন্তা করলাম ওকে, ওয়াই নট আই এম ক্রিয়েটিং এ ফ্রি ওয়েবসাইট অ্যান্ড লিঙ্কিং উইথ মাই যে ইউটিউবের চ্যানেলের যে ভিডিওটা আছে ওইটার সাথে আমার কন্টেন্টটা, দেন আমি একটা এক্সপেরিমেন্ট করি, ওকে আমি এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করতে পারি কিনা। সো আপনি যখন ঘাটাঘাটি করবেন তখন এক্সপেরিমেন্টের চিন্তা ভাবনাটাও আপনার খুলতে থাকবে, বা ওগুলো নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন। কারণ স্টার্টিংয়ে তখন ডেফিনেটলি আমার ওয়েবসাইট ছিল asifrakib.com, আমার ডোমেন, ওটা আমি 2000 টাকা দিয়ে তখন 1 GB হোস্টিং আর একটা ডোমেন দিয়ে কিন্তু আমি স্টার্ট করছিলাম জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য। বাট যে আমি আমার ইচ্ছা মতো এইটার ফ্রি প্ল্যাটফর্মগুলোতে ট্রাই করছি, ওটাতে আমি জাস্ট একটা জেনারেল ওয়েবসাইট বানাই আমি ওটাতে রাখছিলাম, এরকম আমার অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু কাজ করা হয়েছে। সো আপনাদেরকে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে কি, এই আপনাকে কি করতে হবে, আপনার ইন্টারেস্ট বেসিসে আপনাকে কি করতে হবে, একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমার এই কন্টেন্টটা কিন্তু আগে লিখে এরপর আপনি এই কিওয়ার্ড, এটা কিন্তু আমি কাজ করিনি, আগে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ করার পর ওই কিওয়ার্ডের এগেনস্টে
হ্যাঁ, সো এই যে বিআইটিএম বা বেসিস ফ্রি ট্রেনিং লেখা যদি সার্চ দেন ওইখানে আপনি কোনো ভালো কোনো কন্টেন্ট পাবেন না। সো আমি ওটা নিয়ে সার্চ করেই কিন্তু দেন হচ্ছে ওকে, সো আমি কিওয়ার্ডের এগেনস্টে যেহেতু আমি কাজ করতে চাইতেছি, আমার এই কিওয়ার্ডের এগেনস্টে এখন সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্টে আবার আমার ভিডিও, আমি ভিডিওর মধ্যে এখানে প্রোভাইড করবো, ওই ভিডিওটাকে আমি এমবেড করে দিব সো দ্যাট মানুষ কন্টেন্টও যেন পড়তে পারে, চাইলে ভিডিও যেন দেখতে পারে। সো এক দিলে দুই পাখির মতো, আমার ভিডিও ভিউসও হচ্ছে, আমার ওয়েবসাইটে ট্রাফিকও হচ্ছে, বা যারা আমার ইউটিউবে ভিডিও দেখতেছে তাদের ওইখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সো তারা চাইলে ওয়েবসাইটও দেখতে পাচ্ছে। সো এসইও ইটস নট লাইক একদিক দিয়ে আপনি ওয়েবসাইট বানায় কাজ করছেন র্যাঙ্ক করে ফেলছেন, এত সোজা যদি হইতো তাহলে তো হয়েছিল। ব্যাপারটা আপনাকে মাল্টিপল সেগমেন্ট, মাল্টিপল প্ল্যাটফর্মে যে কাজ করে দেন আপনার এটাকে পুশ করে উঠাইতে হবে, এবং ডেফিনেটলি আপনার কন্টেন্টটাকে রিচ কন্টেন্ট হইতে হবে। রিচ কন্টেন্ট মানে অথেন্টিক ভ্যালুয়েবল কন্টেন্ট, নট লাইক কপি পেস্ট করে আরেক জায়গার কাছ থেকে নিয়ে আসছেন, কোনো লাভ নেই। ঠিক আছে, সো এরকম আমরা কি করতেছি, আমরা তাহলে ফার্স্টে আমরা এরকম আমার কিওয়ার্ড রিসার্চ করতেছি। আমার কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডের এগেনস্টে আমি র্যাঙ্ক করতে চাই, ওই কিওয়ার্ডের এগেনস্টে আমাকে কি করতে হবে, একটা কন্টেন্ট লিখতে হবে। সেই কন্টেন্টটা হতে পারে 1000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, 1500 ওয়ার্ড। ওইটা কীভাবে আইডেন্টিফাই করবো, যেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ, ওইটা কীভাবে আমি আইডেন্টিফাই করবো? ওইটা আবার আইডেন্টিফাই করব যখন আমি গুগলে সার্চ দিয়ে, আমি ধরেন এই গুগলে এখানে সার্চ দিছি, এটা কি ওয়ার্ডপ্রেস, ধরেন ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস নিয়ে আমি সার্চ দিছি, ওয়ার্ডপ্রেস নিয়ে এখানে অনেকগুলো ব্লগ আছে। এখন আমি এখানে র্যাঙ্ক করতে চাইতেছি, এক্সাম্পল, ডেফিনেটলি এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনাদের স্পেসিফিক কোনো একটা জনন নিয়েই হবে। সো এরকম সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটগুলো আসবে, ওই ওয়েবসাইটগুলোতে কত ওয়ার্ডের কন্টেন্ট আছে। যদি 1000, 2000, 3000 ওয়ার্ডের থাকে, তখন আপনাকে দেখতে হবে যে তাদের যে কন্টেন্টগুলো আছে, ওই কন্টেন্টগুলো কতটা ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, মানুষ যে পড়তেছে কতক্ষণ কত ভালো লাগতেছে, ওই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, তাদের স্ট্রাকচারগুলো কীরকম করে দেখতে হবে। সো ওই সব জিনিসগুলো দেখে আপনার কন্টেন্ট রাইটারকে, বা আপনি যদি নিজে কন্টেন্ট লেখেন, আপনাকে কি করতে হবে, তার থেকে বেটার কন্টেন্ট ইনফরমেটিভ ওয়েতে এবং ইজি ওয়েতে প্রোভাইড করতে হবে, এবং কন্টেন্টের লেন্থটাও যেন স্ট্যান্ডার্ড হয়। তাদের 2000, 1000, 3000 ওয়ার্ডের যদি হয়, আপনি তাহলে 1500, 2500 ওয়ার্ডের লেখেন, মাঝামাঝি একটা, এবং কন্টেন্টগুলো ইউনিক রাখেন। সো এইভাবে হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক কিওয়ার্ডের এগেনস্টে আপনাকে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে প্রপার ওয়েতে। করলেন, কন্টেন্ট লিখলেন, আপনার কম্পিটিটরের অ্যানালাইসিস করে দেন হচ্ছে ওইখান থেকে আপনি ফাইন্ড আউট করলেন যে কীভাবে কী করলেন। সো আপনার কন্টেন্ট লেখা শেষ। এইবার এই কন্টেন্টটাকে, যেই কিওয়ার্ডটা নিছেন, ওই কিওয়ার্ডটা কী করতে হবে, আপনাকে কি করতে হবে, অন পেজ এসইও থ্রুতে ইমপ্লিমেন্ট করতে হবে। ডেফিনেটলি আপনার কন্টেন্ট রাইটার, বা আপনি যদি কন্টেন্ট নিজে লেখেন, সেই ক্ষেত্রে বলে দিতে হবে আপনার কন্টেন্ট রাইটারকে, ভাই এইটা হইতেছে আমার প্রেফারেবল কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করতে চাইতেছি। সো তোমার এই কিওয়ার্ডটা যেন তোমার ওই ফুল কন্টেন্টে 4-5 বার থাকে, যদি 1000 ওয়ার্ডের হয়, বা 2000 ওয়ার্ডের হলে 7-8 বার থাকতে পারে, এরকম। সো এরকম যদি আপনি বলে দিতে হবে, এবং এই ওয়ার্ডটা যে তুমি যখন প্লেস করবা, কোথায় প্লেস করবা, টাইটেলগুলোতে প্লেস করতে পারো, হেডিংগুলোতে প্লেস করতে পারো, সাব হেডিংগুলোতে প্লেস করতে পারো, বাট এইটা তোমাকে মনে রাখতে হবে, এটা যেন তুমি জোর করে গুতায় যেন তুমি এইটাকে প্লেস করাইতেছো, এরকম যেন না হয়। তুমি যখনই কিওয়ার্ডগুলোকে প্লেস করতেছো বিভিন্ন জায়গায়, তুমি কি করবা, যেন এই জিনিসটা যেন কি অর্গানিক মনে হয়, ব্যাপারটা যেন তুমি জোর করে করছো এরকম না হয়। এরপর আপনি যখন আবার রিভাইজ করবেন, যখন অন পেজ এসইও করতে যাবেন, তখন ওই কিওয়ার্ডগুলোকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা আপনার টাইটেলে, হেডিংয়ে, মেটা ডেসক্রিপশনে, ঠিক আছে। এরপরে আপনার ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, ইমেজের নামের ক্ষেত্রে, ইমেজের যে রিনেম করেন না, তখন ইমেজের নামটা চেঞ্জ হয় না, ওই নামের মধ্যে আবার আপনার প্রেফারেবল কিওয়ার্ডটা আছে কিনা, অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আপনার প্রেফারেবল কিওয়ার্ডটা আছে কিনা, ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্কের মধ্যে আপনার প্রেফারেবল কিওয়ার্ডটা আছে কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে কি অন পেজ এসইওর মধ্যে করে, যে জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় A to Z আমরা প্র্যাকটিক্যালি দেখব, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এটাও আমরা দেখব প্র্যাকটিক্যালি। দেন হচ্ছে আমরা কিভাবে অন পেজ এসইও করতে হয় এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। সো আরও যে জিনিসগুলো মোটামুটি করা পসিবল হয় ওই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আদারওয়াইজ অন্যান্যগুলো থিওরিটিক্যাল ওয়েতে, প্লাস কীভাবে আপনারা করতে পারেন, প্রত্যেকেই করতে পারেন এই জিনিসগুলো, ডেফিনেটলি আই এম গিভিং ইউ ওভারভিউ অর এক্সাম্পল সো দ্যাট ইউ হ্যাভ আইডিয়া, আদারওয়াইজ তো করতে পারবেন না, জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো তাহলে কি হচ্ছে, আমার এই অন পেজের মধ্যে তাহলে আমার এই জিনিসগুলোকে আমার কাজ করতে হইতেছে। দেখেন সব কিন্তু ঘুরাফেরা কিন্তু আমার কিওয়ার্ডটাকে মেইন করে, কিন্তু আমার এই কিওয়ার্ডটাকে মেজার করেই কিন্তু আমার কি করতে হইতেছে, কন্টেন্টটা লিখতে হইতেছে, আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হইতেছে, আমার অন পেজ এসইও করতে হইতেছে।
এরপরের স্টেপটা আবার কি, এরপরের স্টেপটা হচ্ছে আমার যখন অন পেজের কাজ শেষ তখন আমি অফ পেজটা করব। এখন অন পেজ অফ পেজটা আমি তখন একটু জাস্ট বলছিলাম এক্সাম্পল আকারে যে ওয়েবসাইটের ভিতরের বাইরে। সো অ্যাজ এ এক্সাম্পল জাস্ট আমি যদি আপনাদেরকে সহজ করে এক্সাম্পল দিই, ধরেন কোডার ট্রাস্টের ভিতরে আপনারা ক্লাস করতেছেন, ঠিক আছে? কোডার ট্রাস্টের ভিতরে আপনারা ক্লাস করতেছেন, আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউটটা আছে ওইখানে আপনারা ক্লাস করতেছেন। সো ক্লাস যখন আপনারা করতেছেন, সো আপনাদের ক্লাস করার সময় আপনাদের কি কি মাথায় রাখতে হইতেছে, আপনাদের ল্যাপটপ কম্পিউটার যেন ঠিক আছে কিনা, আপনাদের বসার জায়গাটা ঠিক আছে কিনা, আমাদের প্রজেক্টরটা ঠিক আছে কিনা, এসিটা ঠিক মতো কাজ করতেছে কিনা, এইগুলা যখন আমাদের প্রপার আছে এরপরেই তো আমরা মার্কেটিং করতেছি যে আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্স আপনারা যদি করেন তাহলে এরকম ফ্রিল্যান্সার হইতে পারবেন বা ব্লা হ্যান ত্যান জিনিসগুলো। সো আমরা কিন্তু আগে আমাদের অফিসের ডেকোরেশনটা কিন্তু আমরা ঠিক মতো করছি। আমি জাস্ট রিয়েল লাইফ আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে ট্রাই করতেছি সো দ্যাট আপনারা যেন ইজিলি জিনিসটা অ্যাডপ্ট করতে পারেন। অন পেজ অফ পেজ। সো অন পেজটা কি আমার যখন অফিসের ভিতরের যেই আমার ধরতে পারেন যে শো পিস হইতে পারে, আমার পিসি হইতে পারে, টেবিল হইতে পারে, এসি হইতে পারে, এই যে আমার ডেকোরেশনটা ফুল ডেকোরেশনটা প্লাস আমার মেন্টর হইতে পারে। সো আমার এই ফুল ডেকোরেশন বা আমার যে ইকুইপমেন্টগুলো দরকার বা যে রিসোর্সগুলো দরকার, এই সম্পূর্ণ রিসোর্সকে যখন আমি অর্গানাইজ ওয়েতে কি রিপ্রেজেন্ট করতে পারার মতো পসিবিলিটিস থাকবে, তখন হচ্ছে আমার অন পেজের কাজটা প্রপারলি হয়েছে। মানে আমার ওয়েবসাইটের ভিতরে যত সুন্দর করে আমি কাজ করতে পারি, আমার উপরের হেডারটা ঠিক আছে কিনা, ফুডারটা ঠিক আছে কিনা, আমার হোম পেজটা ঠিক আছে কিনা, ব্লগ ঠিক আছে কিনা, কন্টেন্টগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ আমার ওয়েবসাইটের HTTPS আছে কিনা, হ্যাঁ আমার ওয়েবসাইটের লোডিং স্পিডটা ঠিক আছে কিনা। সো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং ডিপেন্ডস অন যে ওয়েবসাইটের ভিতরের যে অ্যাক্টিভিটিসগুলো, এই জিনিসটা যখন আমি প্রপার ওয়েতে করবো দ্যাট ইজ কল অন পেজ এসইও। আর যখন আমার অন পেজ এসইও ডান, দ্যাট মিনস আমি এখন মাইকিং করতে পারবো যে আসো সবাই আমার ওয়েবসাইটে আসো বা আসেন সবাই আমার অফিসে আসেন, কাইন্ড অফ এরকম কিছু মার্কেটিং রিলেটেড কিছু, ওইটা আমার যাচ্ছে হচ্ছে অফ পেজ। কীরকম, এই যে আপনি কি করলেন, আপনি যে মানে যে দেখেন একজন আইসা কি করলো, একজন আইসা কিন্তু এই কন্টেন্টের এখানে আইসা কিন্তু কি করলো, এখানে এসে কমেন্ট করলো। সো সে কি মার্কেটিং করলো না, সে অন্য জায়গায় আইসা বললো যে ও ভাই আপনি তো ভালো কাজ করতেছেন, ও ভাই আমিও তো এরকম একটা বিজনেস করতেছি, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এটা কি মার্কেটিং না? আপনি যখন একজনের সাথে কথা বলতেছেন, ভাই আমি তো বিজনেস করা শুরু করতেছি, হ্যাঁ আমার তো আপনি এখানে ঘুরে এসেন দেখেন এখানে কিন্তু প্রোডাক্টগুলো আছে, আপনি ফেসবুকে এই শপে যান দেখবেন কিন্তু আমার এই প্রোডাক্ট, আপনি কি করতেছেন, মার্কেটিং করতেছেন, রাইট? সো ওইগুলো হচ্ছে কি অফ পেজ, আপনার ওয়েবসাইট থেকে বাইরে বাইরে যেয়ে মার্কেটিং করতেছেন। তার মধ্যে একটা আছে ব্লগ কমেন্টিং, যদিও এটা খুবই লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো মেইন ইম্পর্টেন্টটা কি হচ্ছে ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক, ঠিক আছে? সো ব্যাকলিঙ্কটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি কারো কাছ থেকে কোনো লিঙ্ক নিচ্ছেন। সো অনেক পপুলার একটা সাইট, হ্যাঁ অনেক পপুলার একটা সাইট, ওই পপুলার সাইট থেকে যখন আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করতে আসতেছে, ওইটা হচ্ছে ব্যাকলিঙ্ক, ঠিক আছে? কোনো পপুলার সাইটের থেকে আপনি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিচ্ছেন, সেটা আপনি কি করতে পারেন, সেটা আপনি টাকা দিয়ে নিতে পারেন, সেটা আপনি ফ্রিতে নিতে পারেন, সেটা আপনি ট্রেডিং করে নিতে পারেন। অ্যাজ এক্সাম্পল যদি আমি বলতে চাই, এই যে ধরেন আপনাদের এখানে 20-25 জন আছেন, সো আপনাদের এখানে 20-25 জন ডেফিনেটলি 20-25 জনই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন না। আই মিন ডিজিটাল মার্কেটিং করবেন কিন্তু আপনাদের নিশটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে না, অন্য কোনো নিশ হবে। কেউ হয়তো বিজনেস করতে চাইতেছেন, কেউ হয়তো অর্নামেন্টসের বিজনেস করবেন, সব ড্রেসের বিজনেস করবেন, ফার্নিচার্সের বিজনেস করতে পারেন, হোম ডেকোরের বিজনেস করতে পারেন, মিউজিকের বিজনেস করতে পারেন, মিউজিক ইনস্ট্রুমেন্টের বিজনেস করতে পারেন। সো এক একজনের তো এক এক রকম। সো আমি ওটার বাদ দিলাম, ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং নিশ নিয়ে কাজ করতেছেন বা সার্ভিস প্রোভাইড করতেছেন, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একজন কিন্তু আরেকজনকে কিন্তু লিঙ্ক প্রোভাইড করতে পারেন, রাইট? এটা কি, এটা হচ্ছে ট্রেডিং হইতেছে। বাট আপনি যখন বিজনেস চিন্তা করবেন, লাইক আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, সো আপনি ধরেন এক্সাম্পল ধরেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা হোম ডেকোরের কথা আমি বলতে পারি। সো হোম ডেকোর নিয়ে আপনি কি করতেছেন, হোম ডেকোর নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন অ্যামাজন থেকে। সো ওই অ্যামাজন থেকে আপনি প্রোডাক্টগুলো লিস্টিং করছেন, লিস্টিং করার পর ওইখানে অনেক সুন্দর করে একটা কন্টেন্ট লিখছেন, ওইখান থেকে আপনি কি করতে পারেন, আরেকজনকে লিঙ্ক দিতে পারেন। এটা হইতেছে মানে আরেকজনকে আপনি লিঙ্ক দিতে পারেন টাকা নিয়ে, যদি আপনার ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক থাকে। আর আপনি যখন আরেকজনের কাছ থেকে লিঙ্ক নিচ্ছেন, যেটা ব্যাকলিঙ্কটা কিনতেছেন বা নিতেছেন, সো এরকম হইতে পারে যে জেনারেল একটা ফার্নিচার্সের শোরুম, ফার্নিচার্সের কথা না বলি আমি, ধরেন জেনারেল একটা নিউজ ওয়েবসাইট যেখানে হোম ডেকোর নিয়ে নিউজ কি করে মানুষ, ওইখানে নিউজ পাবলিশ হয়, হোম ডেকোর নিয়ে নিউজ পাবলিশ হচ্ছে। সো ওইখানে মানুষ অনেক লাখ লাখ মানুষ কিন্তু ভিজিট করতেছে ওই ওয়েবসাইটটাতে। এখন ওই ওয়েবসাইটের সাথে আপনি কমিউনিকেট করে বললেন যে ভাই
আপনার ওয়েবসাইট থেকে আমার একটা লিঙ্ক দরকার, যেহেতু আপনার ওয়েবসাইটে এত ট্রাফিক, প্লাস আমার ওয়েবসাইটেও দেখেন ভাই, আমার ওয়েবসাইটটা তো ক্লিন আছে, আমার ওয়েবসাইটে তো কোনো ঝামেলা নাই, আমি কোনো স্প্যামিং করতেছি না, আমি লেজিট ওয়েতে কাজ করতেছি, আমার ওয়েবসাইটে মান্থলি বেসিসে এত ট্রাফিক আসতেছে। সো আমি আপনার কাছে একটা লিঙ্ক নিতে চাইতেছি। সো তখন আপনি আউটরিচ করার ফলে তার কাছ থেকে আপনি একটা পয়েন্ট অফ ভিউ পাবেন, সে কত ডলার নিতে চায় বা সে কি ট্রেডিং করতে চায়, আপনি একটা লিঙ্ক দিবেন, সে একটা লিঙ্ক নিবে, এরকম কিছু কিনা, বা নাকি সে $30 নিতে চায়, $50 নিতে চায়, এরকম আর কি করে তার কাছ থেকে আউটরিচ করে আপনি কি করবেন, একটা লিঙ্ক দিবেন, সেটা টাকা দিয়ে হোক যেমনি হোক। সো এটা হচ্ছে ব্যাক লিঙ্ক। সো এটার মানে কি বোঝায়, কেন আপনার তখন র্যাঙ্কটা বাড়তেছে, এটার মানে বা কেন আপনার ট্রাফিকটা বাড়তেছে, কারণ হচ্ছে তার ট্রাফিকে যদি 10 লাখ মানুষ হয়, তার কন্টেন্টগুলো যদি রেগুলার পড়ে এবং আপনাকেও ওই প্রেফারেবল একটা ব্লগ পোস্টের আন্ডারে আপনাদের একটা লিঙ্ক নিতে হবে আপনার যে কোনো একটা কন্টেন্টের এগেনস্টে। সো ওইটাকে আপনার চিন্তা করে দেখতে হবে যে আমি যে কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করতে চাই, ওই কিওয়ার্ডটা কি আমার অ্যাঙ্কর টেক্সট কিনা, অ্যাঙ্কর টেক্সট কি, ওই জিনিসগুলো আমরা দেখবো সামনে, সমস্যা নেই। সো ওই অ্যাঙ্কর টেক্সটার আবার কি আমার প্রেফারেবল যে কন্টেন্টটা আমি লিখছি, ওই কন্টেন্টের সাথে যে লিঙ্ক করাইতেছে, ওই কন্টেন্ট এটা কি ঠিক মিল আছে কিনা, ঠিক আছে। প্লাস ওই ওয়েবসাইটটাতে অনেক বেশি ট্রাফিক, সো আমার ওইখান থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিকটা কনভার্ট হবে। প্লাস আমার ওয়েবসাইটে তো কোনো স্প্যামিং নেই, কারণ আপনি যদি স্প্যামিং করেন, আপনি লিঙ্কই খালি কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু তারও কিন্তু দিতে হবে, অথরিটির একটা ম্যাটার করে। এখন লিঙ্ক আপনার এটা র্যাঙ্ক করার কারণ হচ্ছে কি, গুগল ওকে অনেক দিন ধরে দেখতেছে, ওইগুলো নিয়ে কাজ করতেছে। এখন আপনি তো নতুন, ধরেন 6 মাস 8 মাস ধরে কাজ করতেছেন, আপনি যখন তার কাছ থেকে নিতেছেন লিঙ্কটা, তখন কি হচ্ছে, গুগল বুঝতেছে ওয়াও, তো এটা তো অনেক রিনাউন একটা ওয়েবসাইট, মানে কি এটা অনেকদিন ধরে কাজ করতেছে। যখন গুগল দেখতেছে আপনি তার কাছ থেকে একটা লিঙ্ক নিতেছেন, ওকে, সো এই ওয়েবসাইটটাও তাহলে পজিটিভ, ভালো, ওরাও তাহলে ভালো কাজ করতেছে, যেহেতু ওর কাছ থেকে লিঙ্কটা পাইছে বা নিছে বা হোয়াট এভার লিঙ্ক আছে, যখন স্পাইডার দিয়ে ক্রল করতেছে, দেখতেছে কার সাথে কি লিঙ্ক আছে, এরকম ব্যাপার, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে ব্যাক লিঙ্কটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি প্রায়োরিটাইজ, ঠিক আছে। সো আপনাদের মেজরিটিটা আসলে ব্যাপারটা এরকম যে মোস্ট প্রায়োরিটাইজ থিং হচ্ছে কন্টেন্ট প্লাস ব্যাক লিঙ্ক। যদি আপনি এক্সপেন্সের কথা চিন্তা করেন, আপনার খরচ হবে হচ্ছে কন্টেন্ট লিখে নিতে, মানুষের কাছ থেকে কন্টেন্ট লিখাই নিতে, অথবা ব্যাক লিঙ্ক কিনাই নিতে, যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান। এই দুটো হবে আপনার ইনিশিয়াল মেইন খরচ। আর অ্যাডিশনাল খরচ তো আরও থাকবেই, বাট ওইগুলোকে আপনি চাইলে রিডিউস করতে পারবেন, হ্যাঁ। কিন্তু এগুলাকে রিডিউস করা টাফ যদি আপনি কন্টেন্ট রাইটার না হন। আর ব্যাকলিঙ্ক তো ডেফিনেটলি আপনাকে লিঙ্ক তো নিতেই হবে, কিনতেই হবে, ঠিক আছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন অন পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও। এরপরও যদি আপনাদের কারো মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কাইন্ডলি কোশ্চেন করবেন, আমি ডেফিনেটলি এটার অ্যান্সার দিব। অফ পেজের মধ্যে অনেক কিছু আছে, ব্লগ কমেন্টিং আছে, ফোরাম পোস্টিং আছে, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন আছে, এরপর সাইটেশন আছে, এরপর ইমেজ সাবমিশন আছে, ভিডিও সাবমিশন আছে, সিএসএস ফাইল সাবমিশন আছে, পিডিএফ সাবমিশন আছে, অনেক অনেক কিছু আছে যেটা আমরা অফ পেজের মধ্যে জানবো, দেখবো, ঠিক আছে। অত আমি এত মানে ওভারভিউর মধ্যে আমি অত ব্রড কিছু করতেছি না। সো এই গেল হচ্ছে আমার অন পেজ অফ পেজ। এরপরে আপনারা দেখতেছেন হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল কোনটা? গুগল সার্চ কনসোল হচ্ছে এই যে আপনাদেরকে দেখাইলাম, আবার কে নক দিছে, এটার অ্যান্সার, এটা দেখতাম হয়তো যে আরো 5-6 ঘন্টা 6 ঘন্টা পর, এখন আপনাদের ক্লাস নিতেছে দেখে দেখতেছি, ওকে। আচ্ছা, তো যেটা বললাম, এই যে এটা হচ্ছে কি গুগল সার্চ কনসোল। এটার কাজ কি? এই গুগল সার্চ কনসোলের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স করানো, অ্যাজ লাইক আপনি লাইব্রেরিতে একটা বই কি করবেন, রাখবেন। সো আপনার ওয়েবসাইটটা যদি গুগলে না থাকে, গুগলের লাইব্রেরিতে যদি আপনার ওয়েবসাইটটা না থাকে, মানুষ সার্চ দিয়ে আপনার ওয়েবসাইট জীবনে খুঁজে পাবে না, কিন্তু আপনি যতই এসইও করেন, যাই করেন, পাবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমার ওয়েবসাইটটা যেন গুগলের ভেতর থাকে, আমি অপটিমাইজ করছি মোটামুটি একটা জেনারেল যে অপটিমাইজ করলাম আমি, প্লাস পরে তো আমি আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট অপটিমাইজ করব, আপলোড করব, হ্যাঁ, দেন ওইটাকে আবার ইন্ডেক্স করবো, এরকম। সো আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে দেন হচ্ছে আমি গুগলের কাছে রিকোয়েস্ট করব যে ভাই, গুগলের বট যেটা স্পাইডার, যে স্পাইডারটা আসো তুমি আমার ওয়েবসাইটে দেখো ঠিক আছে কিনা, এরপর তোমার এটা তোমার ইন্ডেক্সের মধ্যে, মানে তোমার লাইব্রেরির মধ্যে এটা ইন্ডেক্স করো, ব্যাপারটা হচ্ছে এরকম। সো ইন্ডেক্সের কাজটা হচ্ছে গুগল সার্চ কনসোলের থ্রুতে করতে হয়, ঠিক আছে। সো এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, টার্মস আছে, যে জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল সেগমেন্টে গুগল সার্চ কনসোলের ক্লাসে দেখব। আর আরেকটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সের কাজ কি, চলেন এটাও একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে।
এটা হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স। এই গুগল অ্যানালিটিক্স এর কাজ কি? অ্যানালিটিক্সের কাজ হচ্ছে কি আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আসতেছে, কই থাকতেছে, কতক্ষণ থাকতেছে, কিভাবে থাকতেছে, কোন থেকে আসতেছে। সো এই যে স্ট্যাটিস্টিকগুলা, এই স্ট্যাটিস্টিকগুলাকে মেজার করার জন্য হচ্ছে আপনারা কি করব, গুগল অ্যানালিটিক্সটা জানবো বা শিখবো, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান মেজার যে আমার ওয়েবসাইটটা কীরকম পারফর্ম করতেছে। সো অ্যাজ লাইক আমি যদি রিয়েল টাইমে যদি যাই, এই যে ব্লগ স্পট, হ্যাঁ, এই ব্লগ স্পট ওয়েবসাইটটাতে আমরা ট্র্যাকিং করতে পারবো যে আমার ওয়েবসাইটে কীরকম ট্রাফিক আসতেছে, কোত্থেকে আসতেছে জিনিসগুলো। তো নেটের অবস্থা তো দেখি ভালো না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আহা, ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন। হটস্পট, ওয়াইফাই তো আছে এখানে, শো করতেছে, বুঝলাম না নেট কেন নেই। কিন্তু কানেক্টেডই দেখাচ্ছে। আচ্ছা, এই তো আসছে। আচ্ছা, আমার নেটওয়ার্কটা একটু ফল করছিল, আই মিন নেটটা একটু ফল করছিল, এই কারণে। এখন তো শুনতে পাচ্ছেন আপনারা সবাই, রাইট? ইয়েস। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো যেটা আমি যাচ্ছিলাম অ্যানালিটিক্স নিয়ে, ওইখানে আমরা এটা জিনিসটা পজ হয়ে গেছিলো। সো অ্যানালিটিক্সটা আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো যেটা বলছিলাম যে অ্যানালিটিক্সের কাজটা কি আমাদের ট্র্যাকিং করা, যে আমাদের ওয়েবসাইটে কীরকম ট্রাফিক আসতেছে এই জিনিসগুলো। হ্যাঁ, আমি আবার একটু, ভাই আপনি কি স্ক্রিন শেয়ার অফ করে রাখছেন? ও রাইট 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 রাইট, কারণ আমি আবার ইয়ে হয়েছিল, থ্যাংকস বলার জন্য। ওই যে আমার ডিসকানেক্ট হয়ে গেছিলো, তো এই কারণে আর কি প্রেজেন্টেটিভটা অফ হয়ে গেছিলো। আমি অন করে দিচ্ছি। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমি আবার একটু রিলোড দেই। সো আমাদের অ্যানালিটিক্সটা হচ্ছে কি আমাদের ট্রাফিক মেজার করার জন্য। ট্রাফিক বলতে কি, যে লাইক রিয়েল লাইফ ট্রাফিক বা রিয়েল লাইফ যে ট্র্যাকিংটাতে আমাদের কীরকম কী হইতেছে না হইতেছে ওই জিনিসগুলো, ঠিক আছে? সো ব্যাপারগুলো হচ্ছে এরকম। সো অ্যাজ লাইক আমি যে ইয়েতে আসলাম, এই গুগল অ্যানালিটিক্সে আসলাম, এই যে রিয়েল টাইম। সো এখানে দেখেন 0 দেখাচ্ছে। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে অনেকক্ষণ ধরে আমরা নাই, তো এই কারণে 0 দেখাচ্ছে। সো আমি একটু জাস্ট যদি রিলোড দিই, এই যে দেখেন এটা তো, যেখানে তো 0 দেখাচ্ছে, যেটা রিলোড হচ্ছে। ঠিক আছে, প্লাস হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু, এই যে দেখছেন একজন, এরপর আমি আবার যদি একটু মোবাইল দিয়ে আমি একটু যাই, আসিফ রাকিব blogspot.com, দেখেন আমি মোবাইল দিয়ে গেছি, দেখেন মোবাইল দিয়ে এখন শো করবো, আসছে, এই যে দেখেন মোবাইল দিয়ে আসছে। সো এই যে ট্র্যাকিংগুলো হচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন মানে কে কোন পেজে যাচ্ছে, এরপর হচ্ছে যে কে কোত্থেকে এই যে আসতেছে মানুষগুলো, ঠিক আছে? এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবে। অডিয়েন্সের মধ্যে কে কীরকম বিহেভ করতেছে, এই যে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, জিও, বিহেভিয়ার, টেকনোলজি, কোন মোবাইল ইউজ করতেছে, কোন ডিভাইস ইউজ করতেছে, কোন ব্রাউজার ইউজ করতেছে, কোন নেট ইউজ করতেছে, এই জিনিসগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে যেটা বললাম, এইখানে হচ্ছে কি এটা দিয়ে হচ্ছে আপনারা ইন্ডেক্স করতে পারবেন, প্লাস কোন কিওয়ার্ডের এগেনস্টে কে কত মানুষ ক্লিক করতেছে, র্যাঙ্ক করতেছে, সিটিআর হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, এটা হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলের থ্রুতে দেখতে পারবো। আর অ্যানালিটিক্সের থ্রুতে হচ্ছে আমরা মেজার করতে পারবো যে কীরকম আমার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে এবং এই ট্রাফিকগুলো কীরকম বিহেভ করতেছে।
বুঝতে পারছেন? সো এই যে এইখানের যে এই যে গুগল অ্যানালিটিক্স, সো এইখানের যে এই 8টা সেগমেন্ট, এই 8টা সেগমেন্টের মধ্যে আরো অনেকগুলো এখানে জিনিসপত্র আছে। সো এই 8টা সেগমেন্ট আপনার না জানলেই নয় এরকম ব্যাপারটা। আর আপনি যদি এই 8টা সেগমেন্টও জানেন, আপনি সবই জানেন। অ্যাডিশনাল আরো অনেক কিছুই আছে যে জিনিসগুলো আপনাদের না জানলেও হবে, সমস্যা নাই, কিন্তু এই জিনিসগুলো আপনাদের জানতেই হবে। আপনারা যদি এসইও নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই সবগুলো জিনিস যদি আপনি জানেন, তাহলে আপনি খুব সুন্দর মতো কাজ করতে পারবেন বা কোনো ওয়েবসাইটকে খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন, যেটা তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম। একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে র্যাঙ্ক করা দেখাইলাম, ঠিক আছে? ফ্রি মানে কি, এই যে এগুলো ব্লগ স্পট, এগুলো কিন্তু ফ্রি ওয়েবসাইট। এগুলো দিয়ে কিন্তু ওয়েবসাইট দিয়ে কিন্তু র্যাঙ্ক করা টাফ, কারণ এগুলো কি, এগুলো হচ্ছে ফ্রি। আপনি যখন ওয়েবসাইটটা বানাবেন সেটা সাবডোমেন, মানে আপনার নাম .wix.com এরকম হবে ব্যাপারগুলো, ঠিক আছে? এরকম উইক্স দিয়েও ছিল, আমি ভুলে গেছি। এখন হচ্ছে আপনাদের কি করতে হবে, এখন হচ্ছে আপনাদের এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে। যে যত বেশি ঘাটাঘাটি করতে পারবেন, সে সে তত বেশি জানতে পারবেন। ব্যাপারগুলো হচ্ছে এরকম। আচ্ছা, ওটা মেবি ইন্ডেক্সিং করা হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এরকম ছিল, মানে আই মিন আসতেছে না এখানে উইক্সের। জিমেল, মানে জিমেল দিয়ে ওই যে উইক্সের মধ্যে গেলেই হয়তো আমি এখানে দেখতে পাবো। সো এরকম, ঠিক আছে? সো আমাকে একটু বলেন, মানে এই বলা যায় যে মোটামুটি এসইওর একটা ওভারভিউ, যে জিনিসগুলো আমরা এই আমাদের এসইওর ক্লাসগুলোতে 6টা-7টা ক্লাস যাই হবে আমাদের, ওই 6টা-7টা ক্লাসের মধ্যে আমরা এই সবগুলো জিনিস যতটুকু না জানলেই নয়, ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখব, ঠিক আছে? ওকে। সো এখন হচ্ছে আপনাদের যদি কারো কোনো যদি কোশ্চেন্স থেকে থাকে, কাইন্ডলি আমাকে মানে স্পেসিফিকভাবে যদি কারো কোনো কনফিউশন, কোশ্চেন্স, এনিথিং, হ্যাঁ, আমাকে বলতে পারেন, সো দ্যাট আমি আপনাদেরকে যেন অ্যান্সারটা দিতে পারি, ঠিক আছে? এই যে ধরেন এই যে ওয়েবসাইটটা। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার ডোমেন হোস্টিং মানে বাইর করার মতো তেমন পার্সেস নাই পরিচিত, তো আচ্ছা। আমি চাচ্ছিলাম যে আমি আপনার মাধ্যমে ডোমেন হোস্টিংটা পার্সেস করতে চাই। আচ্ছা আমাকে কি করতে হবে আপনি একটু আচ্ছা ওকে। সো এখানে, ক্লিয়ার করেন। হ্যাঁ শিওর। সো এখানে ব্যাপারটা যদি এরকম হয়, যে আপনাদের এখানে যদি এরকম হয় যে আরো 3-4 জন বা 4-5 জন এরকম ইন্টারেস্টেড, তাহলে আমি একটা এক্সেল আপনাদেরকে দিয়ে দিব, উপরের একটা রো থাকবে যেখানে নাম, ফোন নাম্বার। কারণ আমি হচ্ছে কি, আমি জাস্ট বলা যায় যে আপনাদেরকে আমি ওকে দিয়ে দিচ্ছি, সো নেক্সট ইয়ার থেকে ওই হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেট করবে। আমি আপনাদেরকে একটা চেকলিস্ট দিব, আপনার নাম, আপনার ডোমেন কি হবে, কয় জিবি হোস্টিং নেবেন, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, বিকাশ নাম্বার, হ্যাঁ, এই সব জিনিসপত্র আমি আপনাকে দিয়ে দিব। আপনি ফিল আপ করে বিকাশে পে করে আমাকে জাস্ট ইনফর্ম করবেন, তখন আমি এটা ফরওয়ার্ড করে দিব তার কাছে। সে আমাকে ওই ডোমেন হোস্টিংয়ের ইনফরমেশন দিয়ে দিবে কীভাবে কী করা লাগবে, তখন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? সো এখন আপনারা এমন যদি না হয় যে আর কেউ ইন্টারেস্টেড না, কোনো সমস্যা নেই, আপনি আমাকে পার্সোনালি নক দিন, আমি আপনাকে ওই চেক লিস্টটা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, হ্যাঁ আর ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছে ভাই, আমাদের বলেন। মানে গ্রুপের যে অ্যাডটা, এটা আমার মানে আমি নেই, এজন্য মানে অ্যাডটা সবাইকে দেখতে পাচ্ছি না, কি কি মেসেজ হচ্ছে গ্রুপে সেটা দেখতে পাচ্ছি না। আপনি ওই গ্রুপে মেসেজ পাঠাইছিলেন? হ্যাঁ, মানে প্রথমে আমার ফেসবুকে বললাম আইডিটা প্রবলেম হয়েছে, দেন একটা নতুন আইডি ক্রিয়েট করছে, দেন ওই যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স আমি ওদের সাথে কমিউনিকেট করলাম, দেন ওরা আমাকে ফেসবুকে অ্যাড দিল, কিন্তু গ্রুপটা অ্যাড হচ্ছে না। তাহলে একটা কাজ করেন, এই যে আমাদের যে মেইন যে গ্রুপটা, হ্যাঁ, এই যে এইখানের যে গ্রুপটা, দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে এই গ্রুপটা, ও মাই গড। আচ্ছা, এই যে গ্রুপ আপনাদের 69 যে গ্রুপটা, এইখানে আপনি যে কোনো এক জায়গায় পোস্ট দেন, বা আপনাদের এখানে মনে সিআর নাই না? আচ্ছা, গ্রুপটা কে বানাইছিল, মেসেঞ্জার গ্রুপটা? না, আমাদের শেয়ার সিলেক্ট হয় নাই ভাই। হয় নাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সিআর সিলেক্ট করা হয় নাই, সামহাও কোনো টাইমের ইস্যুর কারণেই হয় না, কারণ এটা স্যার আমি জি, আমি আমি বানিয়েছিলাম স্যার, আমি মেসেঞ্জার গ্রুপটা আমি ক্রিয়েট করেছি। তাহলে আপনি একটু কষ্ট করে ওনাকে একটু কষ্ট করে অ্যাড করে ফেলেন, ঠিক আছে? ওকে ওকে হ্যাঁ ওকে, ভাই, আপনার আইডিটা হ্যাঁ, একটু এখানে মেসেঞ্জারে একটু দিয়ে দেন না, মানে এখানে যে রাইট রাইট মেসেজ রাইট অপশন দিয়ে দেন, আমি রাইট। রাজীব পান্ডে RAJIBPNGEY। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করতে পারেন, আপনার প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইলের ইউআরএলটা এই যে চ্যাট বক্সে কিন্তু এই যে দিয়ে দিতে পারেন। চ্যাট বক্সে দিয়ে দেন হ্যাঁ, নিচে। এখানে দিয়ে দিলে তাহলে হচ্ছে আপনাকে অ্যাড করে ফেলবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার বলেন আপনাদের মনের মধ্যে যত কোশ্চেন্স আছে, কনফিউশন আছে,
এই ডোমেন হোস্টিং এগুলো নিয়ে জি কিন্তু জি বলেন। ইয়াস, আমি আমার একটা বিজনেস নিয়ে আর কি একটা ওয়েবসাইট করতে যাচ্ছি। মানে আপাতত এটা ফেসবুক পেজে আছে, বাট আমি হ্যাঁ চাচ্ছি যে ওয়েবসাইটে রান করতে। মানে আচ্ছা এটার জন্য আমার জন্য শপিফাই বা একটু এক্সপেন্সিভ কিছু নেওয়া লাগবে, বাট আমি চাচ্ছি যে মানে আমি যদি এখন কি শিখার সেল জন্য করবেন? নিই, আপনার হচ্ছে বেকিং অ্যান্ড কিচেন টুলস, মানে আমার আচ্ছা এটা অলরেডি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ চাচ্ছি তো শিখছি, তো আমি একসাথে ওয়েবসাইটটা বানাবো নাকি শিখার পরে আমি এটা রান করবো, আচ্ছা কোনটা আপনার ভালো? অলরেডি ডোমেন হোস্টিং কিনা আছে রাইট? না না, ডোমেন হোস্টিং আমি এখনো কিনিনি, এটা আমার আচ্ছা ফুডের জন্য। এটা শুধু গুগল ডোমেন নিয়ে আমি জাস্ট গুগল সাইটের সাথে অ্যাড করে ওইটা আমি রাইট রাইট ওয়েবসাইট চালাবো। ও ও হুম ও, হুম। আচ্ছা ওকে ওকে এটা সো আমার ফুড আছে, বাট আমি এখন চাচ্ছি যে আমার যে কিচেন আর বেকিং টুলস এর যে বিজনেসটা, সেটার জন্য আমি চাচ্ছি যে ওখান থেকে কাস্টমার কিনতে পারুক, বা আচ্ছা ওটা আচ্ছা ই কমার্স বুঝছি। ওটা আমি একটু স্ট্যাবলিশ করতে যাচ্ছি, যে ওটার জন্য নিশ্চয়ই আমার অনেক ভালো হোস্টিং দরকার হবে। ডেফিনেটলি আপনার যদি আপনি চান না আপনার ভালো মানুষ এসে মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে গেলেও আপনাকে হ্যাঁ, আসলে কেমন নিতে হবে। করতে পারে, কোনো আইডিয়া আছে মানে হোস্টিং এন্ড ডোমেইন এটার? হ্যাঁ বলেন যদি তো এরকম বুঝি নাই। মানে এই প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে, লাইক আমি যদি একটা মিড রেঞ্জেরও করতে চাই একটা লাইক ওয়েবসাইট, এই পেজের জন্য যে মানুষ এখানে শপ করতে পারবে আচ্ছা গিয়ে, তাহলে কি ধরনের রেঞ্জে আমি করতে পারবো? আচ্ছা ওকে সো এখন ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি আমি জানি না আপনি ই কমার্স দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন কিনা, কারণ এখানে অনেক ফাংশনালিটিস আছে যেটার জন্য আপনার মানে লাইক আপনাকে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে জানতে হবে ভালো মতো। মানে হচ্ছে যে খুব ভালো করে দেন আমি মানে আপনি বলতে যাচ্ছেন যেহেতু আমি এখনো পারি না, তো আমি অন্য কাউকে দিয়ে করানোটাই কি ভালো, বা হ্যাঁ বা আমি ডেফিনেটলি শিখার পর কারণ হচ্ছে আমি শিখার পরে বলি না শিখার পরে আপনি ই কমার্স নিয়ে পারবেন না, আপনি একটা জেনারেল একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন, একটা নর্মাল একটা বিজনেস ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন 3-4 পেজে, যেখানে অ্যাবাউট আস থাকবে, কন্ট্যাক্ট আস পেজ থাকবে, যেখানে আপনার হোম পেজ থাকবে বা ব্লগ পেজ থাকবে, চারটা এই চারটা পেজের একটা ওয়েবসাইট আপনি বানাই ফেলতে পারেন। অলরেডি তো আমার কাছে আছে এই গুগল হোস্টের মাধ্যমে যে ডোমেনটা আমি গুগল ডোমেন দিয়ে করেছি, হ্যাঁ লাইক ফুডের জন্য আমি যেটা করেছিলাম, বাট ওটাই শুধু আমার ডোমেনটা কিনতে হয়েছে গুগল থেকে। রাইট রাইট তো রাইট তো ওইটা আমার কাছে আছে 4 পেজের, মানে একটা থিম দিয়ে ওখানে হ্যাঁ গুগল হ্যাঁ একটা হ্যাঁ থিম রাইট ওইটা দিয়ে, বাট তাহলে কি এটার জন্য কি আলাদা কন্টেন্ট আমার চিন্তা করা লাগে, মানে আমি জাস্ট এসিও? আপনি মেইনলি হচ্ছে যে আপনি যখন যদি ই কমার্স নিয়ে চিন্তা করেন, যেটা হচ্ছে ই কমার্স, ওইটা আপনি আই ডোন্ট থিঙ্ক আপনি নিজে করতে পারবেন, কারণ আপনাকে তখন ডেডিকেটেড ভাবে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখে ঠিকমতো অনেক কিছু আছে এখানে, পেমেন্ট গেটওয়ে আছে অনেক কিছু, যেটা জেনারেল ওয়েতে পসিবল না। এরপরেও আপনি যদি চান আপনি পসিবল, যদি ইউটিউব থেকে আপনি ভিডিও দেখে পসিবল, বাট এটা কমপ্লেক্স, জেনারেল না জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ সো লাইক ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য বিজনেস থিং, সো তখন আপনাকে একটা প্রপার ওয়েতেই যাইতে হবে, ইটস নট লাইক এক্সপেরিমেন্টাল থিং। আপনি একটা বিজনেস শপ বানাবেন, ওটা তো এক্সপেরিমেন্ট করতে পারেন না, আপনি একটা ব্লগ বানাইতে পারেন, ওইটা এক্সপেরিমেন্ট করতে পারেন আপনি, রাইট? সো এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? সো এখন আপনি চাইলে যদি অন্য কাউকে দিয়ে করান, সেই ক্ষেত্রে আপনি সেইটার এগেনস্টে তার কাছ থেকে বলতে পারেন হোস্টিং এর ব্যাপারটা, অথবা আপনি জেনারেল যদি যান সেটার ক্ষেত্রে ধরেন স্টার্টিংটাতে নেম চিম্প আছে, বাট নেম চিম্প আসলে আমি হোস্টিংটা ইউজ করি নাই, অনেকের কাছেই শুনছি এটা মোটামুটি আর কি চলে, ঠিক আছে? নেম চিম্প আছে, হ্যাঁ, এরপরে আছে হোস্ট গেটর আছে, এগুলো হইতেছে কি আপনার একদম একদম লোয়ার ইন্টারন্যাশনাল, আপনি যদি বলতে চান হোস্টিং, হ্যাঁ এইটা থেকে যদি একটু উপরে যেতে চান সেটা হচ্ছে যে আপনার ব্লু হোস্ট আছে। আমি ব্লু হোস্ট ইউজ করতেছি অলমোস্ট লাইক 2 বছরের মতো হয়ে যেতেছে, 2 বছর না, আমি 1.5 বছরের মতো। দিয়ে কি এটা মোটামুটি করা সম্ভব, মানে এই ধরনের শপিং আচ্ছা সাইটগুলো? ওকে, ব্লু হোস্ট দিয়ে আমার ফ্রেন্ডের ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, যেটাতে অলমোস্ট লাইক 1,500-এর মতো প্রোডাক্ট আছে ই কমার্স দিয়ে, ঠিক আছে? সো ডেফিনেটলি পসিবল। কাউকে বানাইতে চাই মানে কাউকে, বাট আমার তো লাইক আমি এখন নয় আমার শপের জন্য বানাবো, যদি আমি কখনো কারোর জন্য, তাহলে এই ক্ষেত্রে তো আমার অনেকদিন শেখা লাগবে এটা ব্যাপারটা। হ্যাঁ 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 হ্যাঁ, তখন আপনাকে ডেডিকেটেড একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা ওয়েব ডিজাইন একটা কোর্সই করতে হবে। হ্যাঁ জি, ওইটাই করতে আসলে কোডা স্টার্স থেকে নেক্সট টার্গেট আচ্ছা ওইটাই, আচ্ছা কিন্তু ও আমি গ্রেট নিজের জন্য গ্রেট জি গ্রেট। জি ভাই। তো এই জি ভাই। দুটো আচ্ছা, আর ড্রিম হোস্ট আছে। ভাই আমি যদি আপনার মাধ্যমে করতে চাই এই সাইটটা, লাইক এরকম শপিং সাইটটা, আমি আপনার সাথে করব আপনার মেইলে। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে সো এই যে এরপরও আমি একটু বলে দিলাম আপনাদেরকে, মিড রেঞ্জে যেটা আছে অলমোস্ট লাইক মান্থলি যদি $200, $180 থেকে $250 মধ্যে যদি আমি কোনো কিছু বলি, তাহলে এই তিনটা হোস্টিং প্রোভাইডার আছে।
যেই 3টা হোস্টিং প্রোভাইডারকে ওয়ার্ডপ্রেস নিজেই রেকমেন্ড করতেছে। হ্যাঁ, এই যে আমি একটু দেখাই, বেস্ট হোস্টিং প্রোভাইডার ফর ওয়ার্ডপ্রেস। এটা যখন আমি লিখতেছি, এই যে ওয়ার্ডপ্রেস কই গেল, এই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, মানে ওয়ার্ডপ্রেস নিজেদেরই যে ব্লগ সাইটটা আছে, এই যে ওয়ার্ডপ্রেস ডট হোস্টিং, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং। সো ওয়ার্ডপ্রেস নিজেই এই 3টা হোস্টিংকে রেকমেন্ড করতেছে। আই মিন ওয়ার্ডপ্রেসের সাথেই কিন্তু এই 3টা কিন্তু কানেক্টেড বলতে আই মিন ওরা বলা যায় যে পার্টনার টাইপ, ঠিক আছে। সো এই যে দেখেন এরকম আর কি, 3টা আপনারা চাইলে ওয়ার্ডপ্রেসের যে কোনো মোটামুটি রেঞ্জের আপনারা ইউজ করতে পারেন, সেটা শপিং সাইট হোক, সেটা বিজনেস সাইট হোক, সেটা ই কমার্স হোক, হ্যাঁ সেটা হইতে পারে বিজনেস, এনি কাইন্ড অফ থিং আপনারা স্টার্টিংয়ে, কারণ $250 ইয়ারলি এটা অনেক, এরকম অনেক হোস্টিং আছে যেটা ইয়ারলি হচ্ছে আপনার $1000, ঠিক আছে। সো লাইক ডিপেন্ডস আপনি কীরকম চাচ্ছেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, নেক্সট আর কারো কোনো কোশ্চেন্স প্লিজ কাইন্ডলি। আচ্ছা, একটা কাজ করি, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই, কারণ পরে অনেকেই উধাও হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে। সো এরপরে আবার আমরা আপনাদের যদি কোশ্চেন্স থাকে আমরা কোশ্চেনগুলো নিই। আমি আবার রিপোর্টটা অন করে দিছি। আপনাদের এনি কাইন্ড অফ কোশ্চেন বুঝতেছেন না কিছু, বারবার বলতেছি এসইও, হ্যাঁ এসইওটা ফুলি প্র্যাকটিক্যাল। বলেন ভাই, আমি আপনাদের পুরা ট্রাস্টের আন্ডারে আমি ডিপ্লোমাটা করছি। আমার নেক্সট সেগমেন্ট দুটো হলো আপনার ওয়েব ডিজাইন আর হলো গ্রাফিক্স। রাইট। তো আপনি আপনি আমাকে কোনটা সাজেস্ট করেন যে ডোমেইন হোস্টিং এর ব্যাপারে? আমি সেটা একটু মানে আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, যেটা আমার জন্য বেটার হবে সেটা কাইন্ডলি আপনি সেটাই সাজেস্ট করবেন। ওকে, সো ফ্যাক্টটা হচ্ছে এরকম যে মানে ডেফিনেটলি আপনি 3টা ডিপ্লোমা করবেন, তার মানে হচ্ছে আপনি অন্য কিছু নিয়ে যে চিন্তা করবেন ওইটার টাইমটা আপনার ওরকম থাকার কথা না আমার মতে। আমি জানি না আপনি টাইম বাই করতে পারবেন কি না অন্য কিছু, ঠিক আছে। সো আপনি বেটার কি করতে পারেন, আপনি আপনার নিজের নাম দিয়ে একটা করতে পারেন। সো এই যে ধরেন, এই যে আমার নিজের নাম দিয়ে করা, এই যে ধরেন asifrakib.com। সো আপনার এটা এই যে asifrakib.com, আপনি একটা ডোমেন নিজের নামে কিনতেই পারেন, এটা প্র্যাকটিক্যালি সেগমেন্টে। সো অ্যাজ লাইক ধরেন ফাইবারে আমি এখানে গিয়ে করতেছি, এখানে আমি কথা বলতেছি, কথা বলার পর আমি কিন্তু আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম, কেউ আমার লিখলো যে তুমি কি কি কাজ করছো, পরে আমার ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম, দেন হচ্ছে ও আমার ওয়েবসাইট দেখে নিল, অ্যাজ লাইক পোর্টফোলিও ওয়েবসাইট টাইপের। সো আপনি যেহেতু ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং 3টা শিখতে চাচ্ছেন, সো আপনি যদি মানুষকে সার্ভিস প্রোভাইড করেন সেই ক্ষেত্রে আপনার নিজের নামে আপনি ডোমেন কিনতে পারেন যদি কোনো কিছু মাথায় না আসে। দ্যাটস দ্য অল্টারনেটিভ সলিউশন, এইটা হচ্ছে ফ্যাক্ট। এখন আপনি বাকিটা আপনার ইচ্ছা। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন স্যার? হ্যাঁ ভাই, আমার একটা হ্যাঁ, question ছিল। বলেন। স্যার, আমি যে ওয়েবসাইটটা বানাই দিচ্ছি এটা দিয়ে তো আমি এসইও করতে পারবো নাকি নিজেরটা নিজে? হ্যাঁ, করতে পারবেন। সে যখন লারাবেল দিয়ে আপনারা কাজ করে দিচ্ছে, সে তো আপনাকে বুঝাই দিবে, সে তো ডেফিনেটলি ওখানে কোড সেগমেন্ট রাখবে না, তারটাও আপনার এরকম ওয়ার্ডপ্রেসের মতো ইউজেবল ড্যাশবোর্ড থাকবে, যেটা দিয়ে আপনি নিজেও যায় ওখানে পোস্ট আপলোড করতে পারেন বা কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ডাইনামিক করে দিবা আমি। হ্যাঁ, ডাইনামিক করে দেবে, রাইট। সো ওই জিনিসটাকে আপনি কি করবেন, এই যে ক্লাসের এগেনস্টে, কিওয়ার্ডের এগেনস্টে যে জিনিসটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, ওই ক্লাস মানে ওই সেগমেন্টগুলোর এগেনস্টে আপনার ওয়েবসাইটটাকে আপনি কি করবেন, এসইওর জন্য কাজ করবেন, তাইলেই হবে, সমস্যা নেই। নট নেসেসারি যে আপনার ওয়ার্ডপ্রেসই হইতে হবে। ব্যাপারগুলো হইতেছে মানে আপনি কন্টেন্ট অপটিমাইজ করতে পারতেছেন কিনা, কন্টেন্ট মার্কেটিং করতে পারতেছেন কিনা, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। কিওয়ার্ড রিসার্চ করে ওইটার এগেনস্টে কাজ করতে পারতেছেন কিনা। ওকে, জি ভাই, আমাদের 10 তারিখের মধ্যে আর কি ওয়েবসাইটটা রান হয়ে যাবে। আচ্ছা এখন কাজ করতেছি অলরেডি। আচ্ছা। এই জন্যই বলতেছি আর কি যে আমি নিজে এসইও করতে পারবো কিনা। হ্যাঁ, পারবেন ডেফিনেটলি, কেন পারবেন না। ঠিক আছে ভাই। ওকে। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স বলেন? কনফিউশন কোশ্চেন কিছু আছে? না থাকলে হচ্ছে আমি লিভ নিব, আর থাকলে আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, ওই যে জহিরুল ইসলাম ভাইয়ের কাছে, হ্যাঁ। উনি যে লারাবেল দিয়ে ওয়েবসাইট তৈরি করছেন, ওইটার আমরা তো একটু দেখতে পাইলাম যে কেমন, ওইটার কস্টিং কিরকম আসতেছে একটু যদি জানাতো উনি ভালো হতো। ভাই, আমার ওইটা আপনি উনি করতেছে 20,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে কি এটার সাথে সার্ভিস প্রোভাইড করবে যে কিছুদিন পর্যন্ত আপনার যদি যেটা ডাইনামিক করতে চাচ্ছে বা কাস্টমাইজের জন্য কি আপনাকে সার্ভিস প্রোভাইড করবে? হ্যাঁ, উনি আমাকে 3 মাস সার্ভিস দিবে, আমাকে ট্রেনিংও উনি করাবে 3 মাস, উনি আমাকে দেখাই দিবে সবকিছু কাজ শেষ হওয়ার পরে। আর আমি ওনার কাছে আবার কাজ শিখবো, ওই জন্যই আর কি সবকিছু ওনাকে বলছি আগে।
জি, থ্যাংক ইউ সো মাচ। সার্ভিস করবে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর আপনি যদি এমনিতে নরমালি ওয়েবসাইট বানাতে চান উনি বানাইতে পারে, কোনো সমস্যা নেই। আর কমও আপনি যদি পিএসপি দিয়ে না বানান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস নরমাল যদি বানান তাহলে উনি তৈরি করে দিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর অনেক কম খরচ পড়বে আপনি যদি বারের মধ্যে বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, ওটা আমার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক জি। আছে। আচ্ছা ওকে, তাহলে আমি রেকর্ডটা সেভ করে দিই যেহেতু আপনাদের